ভার্সিটির সকালটা আজ একটু অন্যরকম। চারিদিকে গমগম করছে নতুন ব্যাচের ছাত্রছাত্রীদের ভিড়ে। অনেকেই নতুন পরিবেশে অচেনা মুখ নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কেউ আবার জটলা বেঁধে হাসাহাসি করছে। গাড়িগুলোর ভিড়, চায়ের দোকানের ধোঁয়া, ক্যান্টিন থেকে ভেসে আসা ভাজা পোড়া খাবারের গন্ধ, সব মিলিয়ে প্রাণবন্ত একটা আবহ। এই ভিড়ের মাঝে এই চকচকে কালো গাড়িটা এসে দাঁড়ালো গেটের সামনে। দরজা খুলে নামলো আফরিদ। সাদা শার্ট, হালকা নীল জিন্স আর হাতে ঘড়ি। আত্মবিশ্বাসী চেহারা ওর। ওর পা মাটিতে পড়তেই কয়েকজনের দৃষ্টি ওর দিকে গেল। নিলয় এগিয়ে আসে। জাহিদেরা তাকায় আফরিদের দিকে। আফরিদ এগিয়ে যাচ্ছে। জাহিদ ভাবে আজকেও তাকে বিরক্ত করবে, কিন্তু আফরাজ থামায়। আজকে আফরিদের সাথে তার বডিগার্ড নিলয়ও আছে। কিছুদূর আসতেই দেখতে পায় রিশান একা বসে আছে। আফরিদ এগিয়ে যায় রিশানের দিকে। রিশানের পাশে গিয়ে বসে আফরিদ। রিশান তার দিকে তাকিয়েই চমকে ওঠে। এ কি আপনি? ভার্সিটিতে আসলাম, তোমার সাথে দেখা করার দরকার ছিল। আমার সাথে কেন? আমি কিছু ভুল করেছি? না, একদমই নয়। আসলে সেদিনের জন্য ধন্যবাদ। আমি আসলে বন্ধু হতে এসেছি। বন্ধু আমার সাথে? কিন্তু এটা সম্ভব নয়। কেন? সুন্দরী মেয়েদের সাথে বন্ধুত্ব করতে হয় না। কেন কেন? যদি কখনো তার প্রেমে পড়ে যাই, আমার তো দোষ না, দোষ তার সৌন্দর্যের। এখন প্রেমে পড়লেই বিপদ। জানি সে না করে দেবে, মাঝখান থেকে আমার মন ও বন্ধুত্ব দুটোই নষ্ট হবে। বাহ, তাই নাকি? হ্যাঁ, বন্ধুদের ভিতরে প্রেম না হওয়াটাই ভালো, তাই না? হ্যাঁ, কিন্তু সেটা যদি সবার মন বুঝতো। মনের উপর তো কারো কন্ট্রোল চলে না। এটাও ঠিক। তবে বন্ধুত্ব না হওয়াই ভালো। এতে আপনার পেছনে ঘুরতে পারবো, আপনাকে লাইন মারতে পারবো। ওরে ফাজিল ছেলে। মজা করলাম। আচ্ছা ফ্রেন্ডস। ইয়েস। আচ্ছা এখন আসি, পরে কথা হবে। রিশান চলে যায়। আফরিদ মুচকি হেসে তাকিয়ে থাকে সেদিকে। নিলয় এগিয়ে আসে আফরিদের দিকে। নিলয়কে দেখে আফরিদ বলে, কিছু বলবে? ম্যাম, ওই ছেলেটার কথাগুলো ভালো ছিল না। সে সত্যি সত্যি আপনাকে লাইন মারতে চাচ্ছে। কিভাবে বুঝলে? বোঝাই তো যাচ্ছে। আপনি বোকা, তাই বুঝতে পারছেন না। তাতে কি? আমি চাই আপনি এসব ছেলে থেকে দূরে থাকুন। সমস্যা নেই, তুমি আছো না। এই একটা কথায় নিলয় যেন চুপ হয়ে যায়। সে আর কথা বলতে পারে না। আফরিদ উঠতে যাবে তখনই একটা মেয়ে এসে ওর সামনে দাঁড়ায়। আপু, আপনি কি আফরিদ? হ্যাঁ। একটা ছেলে আপনাকে দেখিয়ে বলছে আপনাকে এই চিঠি দিতে। আফরিদের দিকে মেয়েটি চিঠির খামটা বাড়িয়ে চলে যায়। সেই হলুদ খামের চিঠি। আফরিদ অবাক হয়ে তাকালো। মেয়েটি আফরিদের ঘাড়ে চিঠিটা গুজে দিয়ে দ্রুত চলে যায়। আফরিদ চোখ বুলিয়ে তাকালো মেয়েটির চলে যাওয়ার পথে, কিন্তু তার মন এখন একেবারে খামের দিকে। ধীরে ধীরে খামের মুখটা খুলল আফরিদ। ভেতর থেকে বের হলো একটি চিঠি। চিঠির ওপরের কোণায় কোনো নাম নেই, শুধু শীতল কাগজ, মলিন হাতের লেখা। আফরিদ ধীরে ধীরে চিঠি খুলল। চোখে পড়ে প্রথম লাইন। আমি জানি তুমি আমাকে জানো না, তুমি আমার নামও জানো না, কিন্তু আমি তোমাকে দেখতে পাই প্রতিদিন। তোমার হাসি, তোমার চোখের আলোর ঝলক, সব কিছু আমি মনে রাখি। আমি শুধু চাই তুমি জানো কেউ তোমাকে এইভাবে ভালোবাসছে, যদিও তুমি তা বুঝতে পারো না। আফরিদ একটু স্তম্ভিত হয়ে পড়ে। এমনটা সে আগে কখনো অনুভব করেনি। বুকের ভেতর এক অদ্ভুত উত্তেজনা আর কৌতূহল জন্মেছে। চিঠি আবার পড়তে শুরু করে। প্রতিটি শব্দ যেন ওর হৃদয়ে ঢুকছে। আমি জানি এটি ঠিক না, কিন্তু আমার আবেগ আমাকে বাধ্য করে লিখতে। আমি তোমার কাছাকাছি থাকতে চাই, কিন্তু দূরে থেকেও তোমার প্রতি যত্ন রাখতে চাই। তুমি যদি কখনো কষ্ট পাও, জানবে কেউ আছে যে তা অনুভব করছে। আমি চাই না তুমি জানো কে আমি, কারণ এইভাবে ভালোবাসাটা নিরাপদ। কিন্তু আমি তোমার জন্য সব করতে পারি, সব সহ্য করতে পারি। আফরিদ চিঠিটা ধরে আছে। চোখ দুটো স্বাভাবিকের তুলনায় বড় হয়ে গেছে। মনে হলো কারো ছায়া ধীরে ধীরে ওর চারপাশে ভেসে উঠছে। আর ছায়াটা যেন মৃদু, অদৃশ্য, কিন্তু এতটা শক্তিশালী যে হৃদয়টা নড়ছে। আফরিদ আবার পড়া শুরু করে। আজ তুমি যে ক্লাসে বসেছিলে আমি দূর থেকে দেখেছি। তুমি যখন হেসেছো আমার দিনটা উজ্জ্বল হয়ে গেছে। যখন তুমি বিরক্ত ছিলে
আমার মনও ভারী হয়ে গিয়েছে। আমি চাই তোমার হাসি কখনো নিভে না যায়, কখনো দুঃখ তোমার চোখ ভিজে না। আমি তোমার সুখ চাই, তোমার শান্তি চাই। শুধু তুমি জানো না কে আমি। এই অচেনা ভালোবাসাটা আমার কেবলই, কিন্তু সবসময় তোমার জন্য। আফ্রিদের বুঝতে পারে না কে চিঠি দিয়েছে। সে কখনো কারোর জন্য এত গভীর আবেগ অনুভব করেছিল কিনা একেবারে অচেনা, এতটা হৃদয় স্পর্শকারী। সে আবার পড়া ধরে। আফরিদ, তুমি হয়তো বুঝবে না, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শব্দের বাইরে থেকেও অনুভব করতে পারে। আমি সেই মানুষ। আমি দেখেছি তুমি কেমন করে হেসে ওঠো, কেমন করে একাকী চুপচাপ বসে থাকো, কেমন করে অচেনা মানুষের দিকে নজর না দিয়ে নিজের জগতে হারিয়ে যাও। প্রতিটি মুহূর্ত তোমার কাছে আমার কাছে আলোকের মতো। আমরা হয়তো কখনো মুখোমুখি হইনি, আমি হয়তো কখনো তোমার কাছে আসবো না, কিন্তু আমি চাই তুমি জানো কেউ আছে যে তোমার জন্য চিন্তা করে। তুমি কেমন আছো, কেমন হাসছো, সেটা লক্ষ্য করে। প্রেম মানে শুধু জোর করে বোঝানো নয়, প্রেম মানে নিঃশব্দে কেউ তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকা। আমি সেই প্রেমের সঙ্গে আছি, হয়তো দূর থেকে, অদৃশ্য হয়ে, হয়তো চুপচাপ, তবে আমি আছি। তুমি যখন কারো কাছে আসার চেষ্টা করছো তখন মনে রাখবে কেউ তোমার জন্য অপেক্ষা করছে, সেই অচেনা মানুষ। কেউ তোমার জন্য চাইছে শুধু তোমার শান্তি, তোমার হাসি, তোমার শান্তির নিঃশ্বাস। কখনো যদি তুমি একা অনুভব করো, মনে করো পাশে কেউ নেই, কিন্তু আমি আছি। আমি দেখছি, আমি অপেক্ষা করছি, আর এই চিঠি কেবল তোমার জন্য। যেন তুমি জানো পৃথিবীতে কেউ তোমাকে এমনভাবে দেখে যেমন তুমি আছো, যেমন তুমি জীবনকে আঁকো। তোমার আমার নাম তুমি হয়তো জানতে চাইবে, তবে শুধু জানো যে ভালোবাসে তার পরিচয় কখনো মুখের উপর থাকে না, তার পরিচয় থাকে হৃদয়ের গভীরে। তুমি যেমন আছো তেমনই থাকো, তোমার চোখে আলোর ঝিলিক কখনো মুছে যাবে না। আমি শুধু থাকবো সেই আলোতে অদৃশ্য হয়ে, একজন অচেনা হয়ে। চিঠিতে আর কিছু লেখা নেই। আফ্রিদ ঠিক বুঝতে পারছে না তাকে আসলে চিঠিটা কে পাঠাচ্ছে। যাদের মাধ্যমে চিঠিটা পাঠাচ্ছে তারা জুনিয়র, আফ্রিদকে তারা চেনে, কিন্তু কে এই চিঠির লোক? আফ্রিদ ক্লাসের দিকে চলে যায়। তারপর নিলয় বসে আছে চেয়ারের উপর, পেছনের পায়ের এক পাশ মেঝেতে রেখে আরেকটা পা চেয়ারের ওপর রাখা। কক্ষটা ঘন অন্ধকার, শুধু সামনের টেবিলের ওপর আলো পড়ছে। টেবিলের ওপরে রাখা টাকার বান্ডিল, সিম বক্স আর মোবাইলের ঝলমলে সৌন্দর্য নিলয়ের চোখে লেগে আছে। সামনে চেয়ারে সাদিক চা খাচ্ছে, ধীরে ধীরে চুমুক মারছে কাপে। নিলয় চুপচাপ বসে আছে, সে যেন এখন কেবল পর্যবেক্ষক। চায়ের কাপ ফাঁকা হয়ে গেলে সাদিক হঠাৎ মাথা উঁচু করে নিলয়ের দিকে তাকালো। তার চোখে হালকা কৌতূহল, হালকা শয়তানি মিশে আছে। কি ভাবছো নীলা? সাদিক মুখে হাসি ধরে রেখেই বলল, তোমার মতন ড্যাশিং হ্যান্ডসাম ছেলে আমাদের কোম্পানির জন্য একদম পারফেক্ট। এখানে শিক্ষার যোগ্যতা লাগে না, সুন্দর চেহারা, মেয়ে পটানোর ট্রিক্স জানা থাকলেই হবে। আর আমি জানি তোমার ভেতরে সেটা আছে। নিলয় হালকা মুচকি হাসল। তার ভেতর একটা অনুভূতি জাগে। এখনও সে জানে না পুরো বিষয়, কিন্তু বুঝতে পারছে যে এটা শুধুই খেলার মতো কিছু নয়। সাদিক টেবিলের ওপর রাখা বান্ডিলগুলো চোখে চোখ রেখে দেখল। সেগুলো যেন নিলয়ের চোখের দিকে ইশারা করছে। তিনি আবার বলতে লাগলেন, এবার ভঙ্গি আরও সরাসরি করে বলে, নিলয়, সরাসরি আসি। আমার কোম্পানি মেয়েদের নিয়ে এক বিশেষ ধরনের কাজ করে। তোমার কাজ হবে মেয়েদের পটিয়ে তাদের সাথে ডেটের নাম করে ডেকে আনা। শহরের বাইরে থেকে যদি কেউ আসে তবে তো আরও ভালো, বুঝছো তো? নিলয় কিছু না বলে চুপচাপ বসে আছে। সাদিক থামে না, সে বলে, এখানে। সাদিক আঙুল তুলে টাকার বান্ডিলের দিকে নির্দেশ করে, তারপর বলে, 1,00,000 টাকার বান্ডেল। এই সিম বক্সটা থাকবে তোমার সঙ্গে, আর মোবাইলটা দিয়ে আমরা সব যোগাযোগ করব। তোমার কাজ শুধু কন্ট্রাক্ট সাইন করা আর কাজ শুরু করা, কোনো প্রশ্নই নেই। নিলয়ের চোখে আর একটা মৃদু আলো জ্বলে। সে বুঝতে পারছে সাদিক শুধু ধাপ কৌশল দিয়ে তাকে পরীক্ষা করছে। আর যদি আমি না করি? নিলয় হঠাৎ মুখ খুলল, তার ভয়জনিত কৌতূহল স্পষ্ট। সাদিক ধীরে ধীরে চেয়ারে বসা অবস্থায় নিলয়ের দিকে হেসে তাকালো।
তারপর বলে, তাহলে এখান থেকে তুমি বের হতে পারবে না, ঘুরে দেখো। নিলয় চমকে তাকাই। পিছনে তাকালে দেখল 10 জন ছেলে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের হাতে অন্ধকারে রক্ত ছড়ানো অস্ত্র। কারো চোখে নেই কোনো সমাধান, শুধু কঠিন দায়িত্ব আর নির্দেশনা মেনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নিলয় হঠাৎ হালকা ঘামতে থাকে, তবে সেই সঙ্গে একটা অদ্ভুত উত্তেজনা ভেতরে ঢুকছে। সে জানে এই মুহূর্তে সাদিক শুধু ভয় দেখাচ্ছে না, একরকম পরীক্ষা নিচ্ছে। নিলয় সাদিক সব কণ্ঠটা আরও মৃদু করে বলল, আমি চাই না তুমি দ্বিধা করো, তুমি আমাদের কাজের পারফেক্ট হবে। বিশ্বাস করো, এই ধরনের মাইন্ড গেম মেয়েদের আনা সহজ হবে একজন সুদর্শন ছেলে হলে। নিলয় হঠাৎ হাসি ছড়িয়ে দিল। মনে হলো ভয় আর উত্তেজনা মিলে এক ধরনের কৌতূহল তৈরি করছে। আমার ভিতরে সেটা আছে। নিলয় হেসে হেসে ভাবল নিজের কাছে। চোখে হালকা আগুন জ্বলে উঠল। সাদিক বুঝতে পারে নিলয় আস্তে আস্তে রাজি হয়ে যাচ্ছে। সে টেবিলের ওপর রাখা বান্ডিল তুলে নিলয়ের দিকে এগিয়ে দিল। ঠিক আছে নিলয়, আজ আমরা একটা নতুন যুগ শুরু করব। তুমি আমাদের সঙ্গে থাকবে। মেয়েদের আনা, বিশ্বাস তৈরি করা সবই হবে তোমার হাতে। শুধু মনে রেখো, কাউকে কিছু বলা যাবে না। সব ফেক আইডেন্টি ব্যবহার করবে এবং একেবারে কাজ শুরু হলে পিছনে ফিরে দেখভাও যাবে না। নিলয় ধীরে ধীরে হাত বাড়ালো, বান্ডিলটা নিজের দিকে টেনে নিল। সে জানে এই মুহূর্তে সে এক নতুন পথে প্রবেশ করছে। সাদিক হেসে বলল, ভালো নিলয়, এটা ঠিক আছে। আমরা তোমার সঙ্গে ডিল করে ফেললাম। তুমি পারফেক্ট হবে। মেয়েদের আনা, ডেটিং, বিশ্বাস সবই তো তোমার মতন ছেলেদের জন্যই তৈরি। নিলয়ের চোখে মৃদু হাসি। সে জানে এখন সে আর পেছনে তাকাবে না। সাদিকের কৌশল, মাইন্ড গেম সবই তার কাছে একটি চ্যালেঞ্জের মতো। আজ থেকে তুমি আমাদের কোম্পানির অংশ। মনে রেখো, সুন্দর চেহারা আর কৌশল এটাই তোমার অস্ত্র। আর আমি জানি তুমি সেটা জানো। তুমি আমাদের জন্য একদম উপযুক্ত। নিলয় হেসে বলল, ঠিক আছে, আমি প্রস্তুত। ভালো, তোমার সঙ্গে ডিল ঠিকঠাক হয়ে গেল। কাজ শুরু হবে কাল থেকেই। মেয়েদের আনা, বিশ্বাস তৈরি করা সবই তোমার দায়িত্ব। মনে রেখো, কেউ জানবে না তুমি কার সঙ্গে কাজ করছো। মানে যতটা পারো নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করবে। নিলয় হালকা মাথা নাড়ল। মনে হলো এই সিদ্ধান্ত তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। পেছনের 10 জন ছেলেকে সাদিক ইশারা করে। তারা ধীরে ধীরে পেছনের দিকে সরে যায়। কক্ষের ভেতর আবার শান্তি নেমে এলো। নিলয় টাকার বান্ডিলটা নিজের হাতে ধরে হালকা মুচকি হেসে তাকালো। মনে হলো এটি শুধু টাকার বান্ডিল নয়, একটি নতুন ক্ষমতার প্রতীক। সাদিক চেয়ারে বসে আবার চা খেতে শুরু করে। ভালো নিলয়, আজ আমার একটা নতুন অধ্যায় শুরু করলাম। মনে রেখো, সব মাইন্ড গেম, সব ডিল সবই তোমার হাতে। তুমি পারফেক্ট হবে। আমি প্রস্তুত। সাদিক হেসে বলল, ঠিক আছে, কাজ শুরু হবে কাল থেকে। মেয়েদের আনা, ডেটের নাম করা, বিশ্বাস তৈরি সবই হবে তোমার দায়িত্ব। আর মনে রেখো, কেউ জানবে না। নিলয় ধীরে ধীরে সিম বক্সটা খুলল। মোবাইলটা হাতে নিয়ে নতুন পরিচয় তৈরি করার প্রস্তুতি নিল। মনে হলো এই মুহূর্তে সে এক নতুন পৃথিবীতে প্রবেশ করেছে। সাদিক আবার হেসে বলল, ভালো নিলয়, তুমি আমাদের সঙ্গে আছো। সব কিছু ঠিকঠাক হবে। আমাদের নতুন কৌশল, আমাদের নতুন কাজ সবই তোমার হাতে। প্রতিটা মেয়ের কাছে তোমার নাম, পরিচিতি নতুনভাবেই হবে। তোমার এক একজনের কাছে নাম হবে আলাদা। নিলয় হেসে চুপচাপ বসে আছে। মনে হলো তার ভিতরে নতুন আগুন জ্বলে উঠেছে। এখন আর ভয় নেই, শুধু উত্তেজনা আর কৌতূহল। নিলয় ধীরে ধীরে বান্ডিল, সিম বক্স, মোবাইল সব নিজের হাতে ধরে উঠে দাঁড়ায়। তারপর দ্রুত হেঁটে ঘর থেকে বের হয়ে যায় সে। আকাশ বসে আছে পার্কে। আকাশের বয়স যেন কমেই না, বরং নিজেকে যথেষ্ট স্টাইলিস্ট, ইয়াং করে নিজেকে সব মেয়েদের সামনে প্রেজেন্ট করে। আজকে সাথী নামের মেয়েটার সাথে আকাশের প্রথম দেখা হবে। দুজনের পরিচয় ফেসবুক থেকে। সাথী প্রায় 2 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে তার এক বান্ধবীকে সাথে করে এসেছে আকাশের সাথে দেখা করার জন্য। আকাশ বসে আছে অনেকক্ষণ। সাথী কাছে এসে ফোন দেয়। আকাশ রিসিভ করতেই দেখে ওরা পাশাপাশি দাঁড়িয়ে আছে। তুমি আকাশ, তাই না? তুমি সাথী? তুমি কিন্তু দেখতে সুন্দর। কেন তোমার পিক দিতে না বলো তো? মিথ্যা বলতে আমাকে। আসলে আমি চাইতাম আমাদের দেখা হলেই দুজনকে দেখব,
তুমিও তো কম সুন্দরী না। যাই হোক, পরিচয় করিয়ে দিই, এটা আমার বান্ধবী দিতি। ওরা তিনজন একটা বেঞ্চে বসে। সাথীর দেখা সেরা ছেলেদের ভিতরে আকাশ একজন। যদিও আকাশকে সাথী অনেক ভালোবাসে। অনলাইনে পরিচয়, তবুও যেন আকাশ সাথীর জন্য একদম পারফেক্ট। আকাশের কথা বলার ধরন, তার স্টাইল, এমনকি পোশাক দেখে সাথী যেন আকাশের প্রতি আরও আকর্ষণ বোধ করে। আকাশ বলে, চলো আমরা কোথাও লাঞ্চ করতে যাই। এখন ফিরতে যে দেরি হবে, বাবা টেনশন করবে। বলবে লাইব্রেরিতে ছিলে, চলো না। আকাশ সাথীর হাত ধরে। পার্ক থেকে বের হয় তিনজন। অপরদিকে মিহি আজকে এসেছে বাজারে। মেডিসিন ফুরিয়ে গেছে, জ্বরটা বেড়েই চলেছে। নিলয় নামের অচেনা ছেলেটা তাকে মেডিসিন নিতে বলেছিল। মিহি ভুলেই যায়। আজ যখন ফ্রিজ খোলে তখন চকলেট দেখে মনে পড়ে নিলয়ের কথা। তাই সে মেডিসিন নিতে বের হয়। একটা রেস্টুরেন্টের পাশেই ফার্মেসির দোকান। মিহি সেটার দিকে এগিয়ে যায়। হঠাৎ চোখে পড়ে আকাশ একটা মেয়ের হাত ধরে রেস্টুরেন্টের দিকে ঢুকছে। মিহি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর মিহি চুপচাপ আকাশকে দেখতে থাকে। আকাশ দুজনকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে চলে আসে। মিহি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। সে দৌড়ে বাড়িতে চলে আসে। মিহির সব কিছুই আজ ক্লিয়ার হয়ে গেছে। সে কখনো কল্পনাও করেনি আকাশ এমন করবে। তার মন ভেঙে যায়। ওদিকে আকাশ সাথী আর দিতিকে রেস্টুরেন্ট থেকে বের করে নিয়ে যাচ্ছে, যেন সব কিছু স্বাভাবিক। খাবার খাওয়ানো আর হালকা হাসি মুখে আলাপের মতো। মেয়েরা কিছুটা ক্লান্ত, কিছুটা আনন্দে হাসছে, কিন্তু আকাশের চোখে আজ তার ভিন্ন লক্ষ্য। সে ঠিক জানে এই সহজ সরল মেয়েরা তার পরিকল্পনার কোনো অংশ বুঝতেই পারবে না। এই ফাহাদ, বাড়িতে যেতে হবে, বাবা ফোন করছে কিন্তু। কিন্তু তোমাকে ছাড়তে একটুও ভালো লাগছে না। আবার আসবো তো। ঠিক আছে, তোমাদেরকে আমি বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিচ্ছি, আসো আমার সাথে, সামনে আমার গাড়ি আছে। আকাশের কথায় সাথী হাসে। আকাশের কণ্ঠে কোনো অদ্ভুত উত্তেজনা নেই, বরং ভরসার মতো ঠান্ডা স্বভাব লেগে আছে। তিনজন হাঁটতে হাঁটতে কিছু দূর এগোলো। তখন তারা দেখতে পায় কালো রঙের একটি গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে এলো সাদিক, আকাশের লোক সে। আকাশ সাদিককে দেখে বলে, আঙ্কেল, ওদের দুজনকে বাস স্ট্যান্ড পৌঁছে দেন, সাথে যাও, ওনার সাথে আমার চাচা হয়। আকাশ সাথীর দিকে তাকিয়ে বলল কথাটা। ঠিক আছে। সাথী হেসে উত্তর দিল। মেয়েদের মুখে কোনো সন্দেহের ছাপ নেই। তারা ভাবছে সবই স্বাভাবিক। সাথী আর দিতি গাড়িতে ওঠে, আর আকাশ হাসে। 1 মিনিটের মধ্যে মেয়েরা গভীর ঘুমে ঢুলে পড়ে, কারণ আকাশ তাদের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়েছে। তারা অজান্তেই তার নোংরা পরিকল্পনার শিকার। আকাশ জানে সাথীর মতো সহজ সরল মেয়েরা তার হাতে পড়লে কোনো প্রতিরোধই করতে পারবে না। রাস্তায় গাড়ি চলতে থাকে। আকাশের চোখে স্বার্থপরা আর আনন্দ জ্বলজ্বল করছে। সে জানে মেয়েদের ভয় তাদের শক্তিকে কাঁপিয়ে দেবে, এবং সেই ভয়ই তাকে শক্তিশালী করবে। সে কোনো অসহায়তা দেখাতে চায় না, সর্বদা নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। কিছু সময় পর মেয়েরা অচেতন থেকে জ্ঞান ফিরে পায়। তারা চোখ মেলে তাকায়, কিন্তু চারপাশে অচেনা পরিবেশ দেখে। তারা একটা ছোট ঘরে বন্দী। ঘরটি অন্ধকার, কেবল মাঝের আলো সাদিকের মুখে এসে পড়ে। পেছনে দাঁড়ানো রয়েছে আরও কয়েকজন গার্ড। আহা, আমরা কোথায়? দিতি কেঁপে কেঁপে জিজ্ঞেস করে। সাথীও চিৎকার করতে চায়, কিন্তু ভয় তাকে বাধা দেয়। তারা বুঝতে পারে কোনো রকম বাঁচার উপায় নেই। সাদিক তার লোক মিরাজকে ঠান্ডা স্বরে বলে, মেয়ে দুটোকে বাকি মেয়েদের সাথে রেখো, আজকে চালান করে দিতে হবে। আর শুনো মামুনিরা, তোমরা পাচার হতে যাচ্ছ। মেয়েদের চোখে ভয়, হৃদয়ে আতঙ্ক জেগে ওঠে। তাদের মনে হয় যেন একবারের জন্যই তারা পৃথিবী থেকে বিদায় নিতে চলেছে। তাদের শরীর কাঁপছে, হৃদয় জোরে জোরে ধকধক করছে। তারা বোঝে আকাশের পরিকল্পনা কতটা ভয়ঙ্কর, আর সে কতটা নিষ্ঠুর। সাথীর চোখে আকাশের চেহারাটা ভাসতে থাকে। সাদিকের ভয়ঙ্কর উপস্থিতি পুরো ঘরকে ঘিরে রাখে। তার হাতের নখগুলো আটসাট, চোখে ঠান্ডা অগ্নি, যেন কেউ বিপদ ঘটালে তাকে মুহূর্তের মধ্যে শেষ করতে পারবে। সে মেয়েদের কেবল নিয়ন্ত্রণই করছে না, তাদের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে, যা তাদের মুক্তির পাওয়ার আশা পর্যন্ত কেটে দিচ্ছে। মেয়েরা চেষ্টা করে চিৎকার করতে, কিন্তু গার্ডরা জোর করে তাদের শান্ত করে। দিতি কাঁপতে কাঁপতে বলে, আমরা আমরা কি ভুল কিছু করেছি? সাদিক ঠান্ডা গলায় উত্তর দেয়, ভুলের কোনো প্রশ্ন নেই, তুমি এখানে শুধু আমার নিয়ন্ত্রণে আছো।
আজকের রাতটা তোমাদের শেষ স্বাভাবিক রাত হতে পারে। সাথী চেষ্টা করে কোনো রকম পরিকল্পনা করতে, কিন্তু ঘরটি ছোট এবং চারপাশে শক্তিশালী গার্ডরা তাকে দেখছে। সে বোঝে এখন আর কোনো পালানোর উপায় নেই। রাত গভীর হয়েছে। ঢাকা শহরের আলো নিভে আসছে ধীরে ধীরে, কিন্তু একটা অন্ধকার ভিলার ভেতরে আলো যেন অস্বাভাবিকভাবে উজ্জ্বল। সাদা রঙের বিশাল টেবিলের ওপর ছড়িয়ে আছে টাকার বান্ডিল, সাথে ডলার, টাকা, পাউন্ড, সব কিছু। যেন পৃথিবীর সব মুদ্রাই এখানে এসে জড়ো হয়েছে। সেই টাকার গন্ধ চারদিকে ছড়িয়ে আছে। ভারী হয়ে উঠেছে বাতাস। আকাশ চেয়ারে হেলান দিয়ে বসে আছে, গায়ে কালো শার্ট, হাতে সোনার ব্রেসলেট, চোখে ধূসর আগুন যেন। বাইরে যতটা শান্ত, যতটা সৎ আর হাস্যোজ্জ্বল সে, অন্ধকারের ভেতরে সে একজন হিংস্র পশু। তার সামনে বসে আছে রিশান আর আফরাজ। দুজনের শরীরেই অস্থিরতা স্পষ্ট। রিশানের হাতে সিগারেট জ্বলছে। সাদা ধোঁয়ার রেখা আকাশের মুখের দিকে ভেসে যাচ্ছে, কিন্তু আকাশ যেন সেটাকে ভেঙে ফেলার মতো দৃষ্টি ছুড়ে দেয়। রিশান একটু গলা খাকারি দিয়ে বলে, আকাশ ভাই, আমি পররাষ্ট্রমন্ত্রী হতে চাই। তোমার জন্য আমি সব করতে পারি। মেয়ে পটানোর কাজ তো খুব ইজি, শুধু তুমি আমাকে মন্ত্রী বানাও, বাকিটা আমি দেখব। আকাশ হালকা হেসে মাথা নিচু করে। তারপর টাকাগুলোর দিকে তাকিয়ে নাক দিয়ে জোরে শ্বাস নিল। সেই কাগজের গন্ধে যেন সে মাতাল হয়ে যায়। চোখ বন্ধ করে হেসে বলল, টাকাই সব, টাকা ছাড়া দুনিয়া চলে না। আমি কিছু করি না, যা করে আল্লাহ, আমি শুধু উসিলা মাত্র। তার গলা শান্তভাবে শোনা গেলেও কিন্তু ভেতরে ভয়াবহতা আছে। রিশান আর আফরাজ দুজনেই কেঁপে ওঠে। আকাশ এবার সোজা হয়ে বসল। টেবিলের ওপর আঙুল ঠুকতে ঠুকতে বলল, রিশান, তোকে শুধু আদনান সাহেবের মেয়েকে পটানোর জন্য ভার্সিটিতে পাঠানো হয়েছে, অন্য সব কথা দরকার নেই। রিশান ধোয়ার বৃত্ত ছুঁড়ে দিল বাতাসে। ঠোঁটের কোণে একটা নার্ভাস হাসি ফুটিয়ে বলল, সেটা হয়ে যাবে ভাই, সে এখন আমার বন্ধু, তাকে আমি তোমার ঠিকানা এনে দেব, বাকি কাজ তোমার। আকাশ আবার হাসল, কিন্তু সেই হাসি স্বাভাবিক না, যেন দাঁতের ফাঁক দিয়ে মৃত্যু গুনগুন করছে। বাইরে রাত আরও নিস্তব্ধ হয়ে গেছে। কুকুর ডাকছে দূরে কোথাও। ঘড়ির কাঁটা শুধু টিকটিক করে চলছে। টেবিলে রাখা একটা বন্দুকের কালো চকচকে লোহা আলো ছড়াচ্ছে। আফরাজ এতক্ষণ চুপ ছিল, এবার আস্তে করে বলল, ভাই, আমি বুঝি না, আদনান সাহেবের মতো সাধারণ একজন বিজনেসম্যানের মেয়ের উপরে তোমার টার্গেট কেন? সে কিন্তু অনেক দূরে যাবে, তার মেয়ের কিছু হলে ভয়ঙ্কর হবে। আকাশ হঠাৎ চোখ তুলে তাকালো। সেই দৃষ্টি যেন কেটে গেল আফরাজের বুকের ভেতর। ঠান্ডা গলায় বলল, আর রিশাদ, আফরাজ, তোর এখনো শিশু, বড়দের খেলা বুঝি না। আদনান আর আমি জানি কেন এই মেয়েটার দরকার। তাছাড়া আদনানের মেয়ে একটা জিনিস, সৌন্দর্য, প্রেস্টিজ, টাকা সব একসাথে আছে ওর কাছে। তাকে কোটিতেও বিক্রি করতে পারবো। রিশানের হাত থেকে সিগারেট পড়ে গেল মেঝেতে। সে তাড়াতাড়ি পায়ে চাপা দিল। ভেতরে ভেতরে কাঁপতে থাকে। আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ায়, জানালার দিকে হেঁটে গেল। বাইরে তাকিয়ে দেখলো অন্ধকারের ভেতরে আলো ছায়ার খেলা। ধীরে ধীরে বলল, এই আন্ডারওয়ার্ল্ড একা আমি সামলাই। আমার লোকজন আছে, কিন্তু আসল খেলা আমি একাই খেলি। রাজনীতির টেবিল মন্ত্রীদের হাসি আর আন্ডারওয়ার্ল্ডের টেবিলে রক্ত, দুটো জায়গায় আমি নিয়ন্ত্রণ করি। সে থামে, গলা নিচু করে আবার যোগ করল, আমার বাবা মন্ত্রী, তিনি সংসদে দাঁড়িয়ে আইনের কথা বলে। আমি রাতে বসে রক্তের দাম তুলি। এই দুমুখী ক্ষমতা না থাকলে আজকে আমি বেঁচে থাকতাম না। আফরাজ অবাক হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। রিশান ঘামছে। আকাশ এবার ফিরে এসে আবার টেবিলে বসে। হঠাৎ একটা বান্ডিল ছুঁড়ে দিল রিশানের সামনে। এই টাকা রাখ, কাজটা শেষ কর, আদনানের মেয়েকে টেনে আন, বাকি সব আমি দেখব। রিশান টাকা হাতে নিয়ে বুঝল, এর মানে ব্যর্থতার কোনো জায়গা নেই। এখানে ব্যর্থ মানে মৃত্যু। আকাশ এবার ধীরে ধীরে টেবিলে রাখা বন্দুকটা হাতে নিল। গম্ভীর চোখে বলল, শোন, আন্ডারওয়ার্ল্ড মজা করতে আসা যায় না, এখানে আসে যারা ক্ষমতার স্বাদ নিতে চায়। টাকার পেছনে ছোটা সহজ, কিন্তু রক্তের গন্ধ সহ্য করা কঠিন। আমি টাকার গন্ধও নিই, আবার রক্তের গন্ধে ঘুমও দিই। রিশান আর আফরাজ দুজনেই বোবা হয়ে গেল। তাদের শরীর শীতল হয়ে আসছে। আকাশ হেসে বলল, তোরা দুজন ভাবছিস আমি পাগল। না, আমি আসলে খুব শান্ত। আমি জানি
কখন কাকে ব্যবহার করতে হয়, কখন কাকে শেষ করতে হয়। আল্লাহ আমাকে একটা ক্ষমতা দিয়েছে, এটার নাম মানুষের লোভ, ভয়, প্রেম সব কিছুকে আমার খেলায় টেনে আনা ক্ষমতা। আফরাজ কাপা গলায় বলল, কিন্তু ভাই, যদি ব্যাকফেয়ার করে কেউ, যদি আদনান সাহেব। আকাশ হেসে কথাটা শেষ করতে দিল না। টেবিলে বন্দুকের নল চাপড় মেরে বলল, আফরাজ, এই শহরের ব্যাকফায়ার বলে কিছু নেই। যেটা ঘটে সেটা আমি ঘটাই, যেটা ঘটাই না সেটা কখনো ঘটে না। তারপর সে শান্তভাবে আবার হেলান দিয়ে বসল, চোখ বন্ধ করে, ঠোঁটে ফিসফিস করে বলল, আমি আকাশ, আকাশের নিচে সব কিছু আমার। টাকা, মন্ত্রী, রক্ত, মেয়েরা সব আমার। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে, শুধু টাকার গন্ধ, সিগারেটের ধোঁয়ার রেখা আর আকাশের হাসি, যারা শীতল কবরের ভেতরে বাজনা বাজছে। বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে। অল্প কিছুক্ষণ আগেই ঝুম বৃষ্টি হয়ে গেছে, ভেজা রাস্তায় কাদামাটির গন্ধ ভাসছে। ফাঁকা ফুটপাতের ধারে করিম তার ছোট্ট ফুচকার দোকানের ঝাপটা মেরামত করছে। সারা জীবন এই দোকান দিয়েই সংসার চালিয়েছে সে। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, কিন্তু মনের ভরসা তার একমাত্র মেয়ে শিউলি। করিম বিড়বিড় করে বলছিল, আল্লাহ, আজকেও তেমন কেনাবেচা হলো না। বৃষ্টি হলে মানুষ আসেই না, তবুও সংসার তো চালাতেই হবে। তুমি আজকে কেন আসলি? তোর মায়ের লগে থাকতি। এই সময় পেছন থেকে ভেসে এলো কটাক্ষ ভরা হাসি। কে যেন বলে, আরে বুইরা, কি খবর কি? চমকে উঠে করিম ঘুরে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে আছে 4 জন ছেলে, হাসিব, রতন, তারিক আর জনি। ওদেরকে দেখেই করিমের গলা আরও শুকিয়ে গেল। এলাকায় সবার পরিচিত নাম তারা, চাঁদাবাজ আর লম্পট হিসেবে। করিম ওদের দেখেই আতকে উঠল। হাসিব হেসে বলে, টাকা জোগাড় হইল নাকি? না হলে তোর মেয়েকে আমাদের সাথে পাঠাতে হইব। কিরে, তোর মেয়ে আজ আসেনি? করিম শুকনো মুখে উত্তর দিল, বাবা, চাঁদা যদি লাগবই তো আমার কাছ থেকে লও। আমার মেয়ের নিয়ে বাজে কথা কইও না। জনি বাঁকা হেসে থুতু ফেলে বলল, এই বুড়োটা অনেক কথা কইতে শিখছে। শোন, তোর মেয়েটারে আমাদের ভালো লাগছে, মালটা ফুসকার মতোই খাবো আজকে। এমন সময় ভেতর থেকে বেরিয়ে এলো শিউলি। তার চোখে তীব্র ক্ষোভ, ঠোঁটে কাঁপুনি ঝরছে। এগিয়ে গিয়ে সোজা জনির গালে ঘষে দিল এক চড়। তারপর বললেও, কোনো বাবার সামনে তার মেয়েকে নিয়ে বাজে কথা বলিস কিভাবে? আমার বাবা তোদের মতো চাঁদাবাজ না, খেটে খায়, সম্মানে খায়। মুহূর্তের পরিবেশে জমে গেল এক অদ্ভুত নীরবতায়। চারিদিকে কেউ নেই, রাস্তা প্রায় ফাঁকা। হাসিব চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আহা, মামুনি চলে যাচ্ছে, চল নিয়ে চল আজকে। শিউলি কিছু বুঝে ওঠার আগে তারিক তার মুখ চেপে ধরে। রতন এসে তখন করিমের বুকে সজোরে লাথি মারে। করিম ধপাস করে পড়ে গেল রাস্তায়, মাথায় আঘাত পেয়ে রক্ত ঝরতে লাগলো। করিম চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমার মেয়েরে ছাইরা দাও, তোমাদের পায়ে পড়ি, ওর কোনো দোষ নাই। কিন্তু হাসিব করিমের গলা চেপে ধরে, চোখে ভয়ঙ্কর দৃষ্টি, কণ্ঠে বিষাক্ত হুমকি নিয়ে বলে, শোন বুইরা, চাঁদা না দিলে আমরা তো অনেক কিছুই খাই। আজকে তোর মেয়েরে নিয়ে যাচ্ছি, কাল ফেরত দিয়ে যাবো। মুহূর্তেই তারা শিউলিকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। করিম ছুটে যেতে চাইল, কিন্তু শরীর ভাঙা আর দুর্বল পা তাকে টেনে নামিয়ে আনলো মাটিতে। গাড়ির শব্দ মিশে গেলেও শিউলির গলার চিৎকারে। করিম মাটিতে বসে বুক চাপড়ে কান্না করছে। বৃষ্টির পানি আর রক্ত মিশে গিয়ে তার জামা ভিজে গেল। রাস্তা নির্জন, কেউ সাহায্যের হাত বাড়ায় না। মানুষ দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে, কেউ এগিয়ে আসছে না। করিম চিৎকার করে বলে, আল্লাহ, আমার মাইয়াকে বাঁচাবে, আমার মাইয়া। কিন্তু শহরের এই অমানবিক করে তার কান্না কারো কানে পৌঁছল না। শিউলিকে হাসিবেরা নিয়ে এসেছে একটি জঙ্গলে, গাড়ির ভিতরে রাখে ওকে। শিউলির গা থেকে হাসিবেরা একটা একটা করে সব কাপড় টেনে ফেলে। তারপর শুরু হয় নির্যাতন। প্রথমে হাসিব, তারপর রতন, তারিক, জনি, একে একে 4 জন শিউলিকে ধর্ষণ করে। অপরদিকে করিম এসেছে থানায়। থানার অফিসার আসিফের পা জড়িয়ে ধরে করিম কাঁদতে কাঁদতে বলে, স্যার গো, আমার মাইয়াটারে উঠাইয়া লিয়া গেছে এমপির লোকেরা, দয়া করে আমার মাইয়াটারে আইনা দেন, ওদেরকে ধরেন। করিমের কথা শুনে থানার অফিসার নাক সিটকায়, বিরক্তি নিয়ে বলে, আরে করিম, ঝামেলা করিস না,
ওরা কারা জানিস না? ওরা বড় নেতার লোক। কালকে তোর মেয়ে ফিরাই দিবে। চুপচাপ থাক, বেশি বাড়াবাড়ি করিস না। করিম চোখ মুছে বলল, স্যার, আমি গরিব মানুষ, আমার আর কিছুই নেই। আমার মেয়েটা ছাড়া ওর যদি কিছু হয়। কিন্তু অফিসার চুপচাপ সিগারেট ধরিয়ে টানতে থাকে, যেন তার কাছে করিমের চিৎকার বেসুরো গান ছাড়া কিছুই না। করিম ভাঙা শরীর নিয়ে বাড়ি ফেরে। একা খালি ঘরে বসে সে নিঃশ্বাস ফেলতে থাকে। চোখের সামনে বারবার ভেসে উঠছে শিউলির আতঙ্কিত মুখ। কি করবে, কোথায় যাবে কেউ জানে না। ওদিকে শিউলি নিথর দেহটা গাড়ির ভেতরে পড়ে আছে। তার শ্বাস চলছে, কিন্তু শক্তি নেই উঠে বসার। ওরা চারজন এতক্ষণে অনেকবার তার সাথে শারীরিক নির্যাতন চালিয়েছে। চারিদিকে অন্ধকার, ভেতরে ভয়ের শীতল ছায়া জমে গেছে। হাসিব আর তার সঙ্গীরা চারিদিকে ঘিরে রেখেছে। শিউলির আত্মচিৎকার গিলে খাচ্ছে অন্ধকার রাত। সে বারবার মনে মনে বলছে, আল্লাহ আমাকে বাঁচাও বাবা, তুমি কোথায়? অথচ তার চিৎকার শোনার কেউ নেই। সময় যেন থেমে গেল। প্রতিটি মিনিট হয়ে উঠল পাহাড় সম ভারী। করিম সারা রাত জেগে রইল, বারবার দরজার দিকে তাকালো। যদি মেয়ে ফিরে আসে। চোখে ঘুম আসেনি, বুকের ভেতর শুধু একটাই ধোয়া। আল্লাহ, আমার মেয়েটারে ফিরাইয়া দাও। ভোরে খবর হলো একটা গলির পাশে শিউলিকে ফেলে গেছে তারা। করিম ছুটে যায়। শিউলি অজ্ঞান অবস্থায় পড়ে আছে, শরীর কাঁপছে, চোখ লাল হয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, সারা গায়ে কামড় আর নির্যাতনের দাগ। করিম মাটিতে বসে মেয়ের মাথা কোলে তুলে নিল। চোখ ভিজে উঠল তার। আমার মা, আমার সোনা, চোখ খোল মা, আমি আসছি। সময় পার হয়। শিউলির শরীর সুস্থ হয়েছে কিছুটা, কিন্তু তার চোখে ভয় লেগে আছে। সে আর কারোর সাথে কথা বলছে না। করিম অসহায় হয়ে তাকিয়ে থাকে মেয়ের দিকে। সমাজও মুখ ফিরিয়ে নিচ্ছে। লোকেরা ফিসফিস করে বলছে, ওই মেয়ে তো অপবিত্র হয়ে গেছে। করিমের বুক ক্ষতবিক্ষত হতে থাকে। সে বুঝেছে ন্যায় বিচার এই সমাজে নেই। পুলিশ, নেতা, প্রতিবেশী সবাই চুপ। আদনান সাহেব প্রতিদিনের মতন সকালে চা হাতে বারান্দায় বসে আছেন। হাতে আছে ধোয়া ওঠা চায়ের কাপ আর সামনে ছড়িয়ে রাখা খবরের কাগজ। সকালবেলার এই শান্ত সময়টায় তিনি বেশ পছন্দ করে, কিন্তু আজকের সকালটা যেন শান্ত নয়। তিনি চোখ নামিয়ে পড়ছেন পত্রিকায়। একটার পর একটা খবর যেন সহজ জুড়ে কেবল শোক আর অস্থিরতা। শিরোনাম চোখে পড়তেই তার নিঃশ্বাস ভারী হয়ে যায়। কালো কালিতে লেখা, ফুটপাতের ফুচকাওয়ালার মেয়ে শিউলির আত্মহত্যা, ন্যায় বিচার কোথায়? তিনি একটু সময় নিয়ে পড়তে থাকে পুরো খবরটা। সেখানে লেখা, করিম মিয়ার একমাত্র মেয়ে শিউলি, যাকে গত রাতে দুর্বৃত্তরা তুলে নিয়ে নির্যাতন চালায়, সেই মেয়ে গত রাতে আত্মহত্যা করেছে। শিউলির বাবা মৃতদেহ নিয়ে বসে আছেন ঢাকার ব্যস্ত ফুটপাতে। তার চারপাশে ভিড় করেছে মানুষ, কিন্তু কেউ এগিয়ে আসছে না। পুলিশের উপস্থিতি থাকলেও বিষয়টা যেন থামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। শহর জুড়ে শোকের মাতম, তবুও বিচার যেন আকাশের চাঁদ। আদনান সাহেব গভীর একটা নিঃশ্বাস ফেলেন। তার হাতে ধরা চায়ের কাপটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক তখনই জেসিয়া এসে পাশে বসে, হাতে পাতলা শাল, চোখে অদ্ভুত চিন্তার ছায়া লেগে আছে। কে বলছে এত মনোযোগ দিয়ে? জেসিয়া প্রশ্ন করল। আদনান সাহেব কাগজটা তার দিকে ঘুরিয়ে ধরে বলে, দেখো না পত্রিকাতে কি লেখা, ফুটপাতের ফুচকাওয়ালার মেয়েকে কার যেন তুলে নিয়ে ধর্ষণ করেছে, তারপর তাকে রাস্তার পাশে ফেলে দেয়। মেয়েটা পরে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তার বাবার নাম করিম। করিম এখন মৃত মেয়ে নিয়ে ফুটপাতে বসে আছে। বিচার তো দূরে থাক, কেউ পাশে দাঁড়াচ্ছে না, শুধু ছবি তুলে খবর বানাচ্ছে। এটা খুবই দুঃখজনক। জেসিয়া দীর্ঘশ্বাস ফেলে। চোখের সামনে তার মেয়ের চেহারাটাও ভাসে। সে বলে, এটা অন্যায়। কিভাবে মানুষ এমন করতে পারে, যেন কারো জীবনে কোনো দামই নেই। দুজনে চুপ করে যায় কিছুক্ষণ। বাতাসে চায়ের গন্ধ মিশে থাকে, অথচ চারপাশে নীরবতা ভার। শিউলির নামটা অনেকেরই জানা ছিল। করিম মিয়ার ছোট দোকানটা শহরের বড় রাস্তার পাশে বসত। ফুচকা খেতে আসতো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এলাকার ছেলেপুলেরা। করিম মিয়ার একটাই মেয়ে শিউলি, সরল, নিরীহ, চঞ্চল মেয়ে। দোকানে বাবাকে সাহায্য করত, হাসি মুখে সবার সঙ্গে কথা বলতো। কিন্তু সব শেষ হয়ে গেছে। শিউলিকে রাস্তায় ফেলে রেখে চলে যায় হাসিবরা। শহরের এই ক্ষমতাবান ছেলেগুলো তাকে তুলে নিয়ে নির্যাতন করেছে। আশেপাশের সবাই জানলেও কেউ নাম নেয়নি। পুলিশও যেন ইচ্ছে করেই চুপ করে থাকে। শিউলি বেঁচে গিয়েছিল সেদিন, কিন্তু ভেতরে ভেঙে গিয়েছিল। সমাজের তীক্ষ্ণ দৃষ্টি, দোষারোপ আর অবহেলার কথা ভেবে
সে গলায় দড়ি দেয়, তার জীবন থেমে যায়। অথচ গল্পটা শুরু হয় নতুন করে, করিম মিয়ার নিঃশব্দ প্রতিবাদ দিয়ে। সে মেয়ের লাশ নিয়ে রাস্তায় বসে থাকে। শহরের কোলাহলে কেবল একজন বৃদ্ধের কান্না ছড়িয়ে পড়ে। পাশে ভিড় জমে, সাংবাদিকরা আসে, ক্যামেরা ক্লিক করে, খবর ছাপে, কিন্তু ন্যায় বিচারের জন্য কোনো হাত বাড়ায় না। আদনান সাহেব আবারও কাগজের দিকে তাকালেন। পত্রিকার ভাষা বড় সাজানো, কিন্তু বাস্তবে চেয়ে আলাদা। প্রতিটা বাক্যে যেন লোক দেখানো সমবেদনা। জানো জেসিয়া, মনে হচ্ছে সবাই আসলে জানে কারা করেছে, কারা সেই মেয়েটার জীবন শেষ করে দিল, কিন্তু কেউ মুখ খুলছে না, ভয়ে, চাপে, আবার কেউ কেউ সুবিধার আশায়। জেসিয়া ঠোঁট কামড়ে ধরল, তার চোখে রাগ আর অসহায়তা মিশে যায়। তাহলে আমাদের সমাজ কেমন, যেখানে অন্যায়ের প্রতিবাদ করার সাহস নেই? আমরা কেবল দেখবো, লিখবো, তারপর ভুলে যাব। হয়তো এটাই অভ্যাস হয়ে গেছে। আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি অন্যায়ের সামনে চুপ থাকতে যে এখন আর বিবেকও আমাদের জাগায় না। শিউলির গল্পটা যেন এক নিঃশব্দ প্রতিচ্ছবি, একটা দেশের, একটা সমাজের, যেখানে গরিবের সন্তানের জীবনের কোনো দাম নেই, যেখানে সত্যি চাপা পড়ে ক্ষমতার নিচে। করিম মিয়া রাস্তায় বসে আছে, তার চোখে পানি শুকিয়ে গেছে। মানুষের ভিড় সামনে দাঁড়িয়ে থাকে, কেউ সমবেদনার কথা বলে, আবার কেউ ক্যামেরায় ছবি তুলে ফেসবুকে পোস্ট করে, কিন্তু তার ভিতরে যে আগুন জ্বলছে তা কেউ বোঝে না। তার কণ্ঠে একটাই আরতি, আমার মেয়ের বিচার দাও, আমার মেয়ের অপমানের প্রতিকার দাও। কিন্তু কে শুনছে? বারান্দায় বসে জেসিয়া একসময় পত্রিকাটা ভাঁজ করে রাখে। আজকে আফ্রিতের ঘুম ভেঙে গেছে অস্বাভাবিকভাবে ভেতর ভোরের দিকে। জানলা দিয়ে সকালবেলার আলো ঢুকছে, পাখিরা ডাকছে, অথচ তার চোখে ঘুম নেই। বিছানায় এপাশ ওপাশ করেও তার ঘুম আসে না। শেষমেশ আফ্রিদ সিদ্ধান্ত নিল, চলো ছাদে গিয়ে একটু ফ্রেশ হাওয়া খাই। চুপচাপ সে ছাদে উঠে গেল, কিন্তু ছাদে উঠেই থমকে দাঁড়ায়। তার চোখে যা ধরা দিল তাতে সে মুহূর্তেই হা হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে আছে নিলয়, খালি গায়ে, কোমরে শুধু একটা সাদা টাওয়াল জড়িয়ে রেখেছে। চুল থেকে পানি গড়িয়ে পড়ছে কাঁদবে, হাতে ভেজা কাপড়। সে এগুলো দড়িতে মেলে দিচ্ছে। আফ্রিদের চোখ যেন স্থির হয়ে গেছে। এমন বডি, সিক্স প্যাক, শার্প শোল্ডার আর হালকা ব্রাউন কালার। বাঙালি ছেলেদের মধ্যে সাধারণত এরকম ফিগার সিনেমায় দেখা যায়, বাস্তবে না। অথচ এই ছেলেটা, যে কিনা তার বডিগার্ড, এমন শরীর নিয়ে একেবারে সিনেমার হিরো হয়ে দাঁড়িয়ে আছে। আফ্রিদের মনে হলো তার মুখ শুকিয়ে গেছে। আরে আফ্রিদ কেমন যেন হকচকিয়ে উঠল। নিলয় কাপড় সরিয়ে সামনে ফিরে তাকায়। আফ্রিদকে দেখে তার নিজেরও গাল লাল হয়ে গেল, চোখ মুখে ভীষণ লজ্জা ফুটে উঠেছে। আরে ম্যাম, মানে আপনি এত সকালে ছাদে? কথা বলতে গিয়ে কেমন জড়িয়ে গেল নিলয়ের স্বর। আফ্রিদ ইতিমধ্যেই অস্বস্তিতে আছে। সে তো সেফ একটু ফ্রেশ হাওয়া খেতে এসেছে, কিন্তু এখন দাঁড়িয়ে আছে তার সামনে একজন খালি গায়ে, ভেজা শরীরে, সিনেমার হিরোদের মতো বডি নিয়ে নিলয়। আমি মানে ঘুম আসছিল না তাই। আফ্রিদ কথার মাঝেই থেমে গেল, চোখে চোখ রাখতেই পারছে না স্থির করে। এদিকে নিলয়ও সমান লজ্জায় পড়ছে। টাওয়াল পেঁচানো অবস্থায় দাঁড়িয়ে থাকার কারণে সে যেন আরও বেশি অস্বস্তিতে। দ্রুত দড়িতে কাপড় মেলে হাত মুছল আর খালি গায়ে দাঁড়িয়ে থাকাটা ঢাকতে চেষ্টা করে, কিন্তু আফ্রিদের দৃষ্টি তখনও ওর সিক্স প্যাকে। এক মুহূর্ত পরেই আফ্রিদ বুঝল সে কি করছে। লজ্জায় তার কান গরম হয়ে গেল। তুমি এই সময় বডি বানাও কবে থেকে? আফ্রিদ ভেবেছিল অন্য কথা বলবে, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেল এটাই। নিলয় তড়িঘড়ি উত্তর দিল, না মানে ব্যায়াম করি মাঝে মাঝে। কথা শেষ হতে না হতেই দুজনেই একসাথে হেসে ফেলল, কারণ মাঝে মাঝে ব্যায়ামে এমন শরীর হয় না, সেটা দুজনেরই জানা। আফ্রিদ হেসে আবার লজ্জা পেয়ে মাথা নিচু করে। নিলয় হেসে টাওয়ালটা একটু আটসাট করে ধরে। তারপর হঠাৎ আফ্রিদ বলল, তুমি কি সিনেমার অভিনয় করার প্ল্যান করছো নাকি? এই শরীর দেখে মনে হচ্ছে তোমার নাম তো গুগল করলে হিরোদের লিস্টে আসবে। নিলয় আরও লজ্জায় পড়ে গেছে। সে আমতা আমতা করে বলে, না ম্যাম, আমি তো আপনার বডিগার্ড। এই লাইন শুনেই আফ্রিদ খিলখিল করে হাসল। বডিগার্ডের বডিতেই কাপড় নেই। আফ্রিদ বলে, বডিগার্ড না হয়ে তুমি যদি কোনো জিম সেন্টার খুলতে তাহলে অনেক মেয়ে জিমে জমাতো। তাছাড়া কেমন বডিগার্ড যার বডিতেই কাপড় থাকে না? কিন্তু ম্যাম, আমি তো রোজই ভোরে উঠি এভাবেই ছাদে আসি।
নিলয়ের গাল আরও লাল হয়ে গেছে। সে তাড়াতাড়ি ভেজা কাপড় মেলা শেষ করলো। তারপর আফ্রিতের দিকে তাকালো না। তবুও আফ্রিতের কেমন যেন দুষ্টুমি করতে ইচ্ছে হলো। সে বলে, এই যে এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো আবার কিছুই বলিনি। আপনি তো তাকাচ্ছেন আমার দিকে। আফ্রিত হকচকিয়ে গেল। তারপর ঠোঁট কামড়ে বলল, আমি তো আচ্ছা আমি যাচ্ছি নিচে। সে ঘুরে দাঁড়ালো, কিন্তু পা যেন এগোতে চাইছে না। মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও একটু দেখতে ইচ্ছে করছে, কিন্তু আবার মনের ভেতর একটা অদ্ভুত টান বলে, না না, আমি কেন তাকাচ্ছি এভাবে? অবস্থাটা এমন হলো, আফ্রিদ নিচে নামতে চাইছে, কিন্তু টের পাচ্ছে তার গাল লাল হয়ে উঠছে। নিলয় কাপড় মেলে শেষ করে দাঁড়িয়েছে, হাতে টাওয়াল আঁকড়ে ধরা, যেন কাউকে সামনে যেতে ভয় পাচ্ছে। একটা মুহূর্তে দুজনের চোখে চোখ পড়ে। এবার দুজনেই একসাথে হেসে ফেলল। হাসতে হাসতে লজ্জায় মাথা নামালো দুজনে। আফ্রিদ এবার আস্তে আস্তে সিঁড়ির দিকে হাঁটে। যাওয়ার সময় একবার পেছন ফিরে তাকালো। নিলয় তখনও দাঁড়িয়ে আছে, টাওয়াল আঁকড়ে ধরা, আর মুখে বাচ্চাদের মতো নিরীহ লজ্জার হাসি। আফ্রিদ নিজের মনে বলল, আফ্রিদ তুই শেষ। একদিন এই বডিগার্ডের খালি গা দেখি তুই হার্ট অ্যাটাক খেয়ে মরবি। সকালে রোদটা তখন বেশ মোলায়েমভাবেই পড়েছে। ভার্সিটির বড় গেটে আফ্রিদের গাড়ি এসে থামল। ভেতর থেকে নেমে এলো আফ্রিদ। একেবারে নিজের মতো করে হাঁটছে। তার হাতে বই, মুখে হালকা ক্লান্তি, চোখে কেমন যেন একটা অস্বস্তি ভাব। এটা নিলয়ের জন্য, কারণ নিলয় একটু লেট করছে আজ। আফ্রিদ হাঁটছে আর মনে মনে ভাবছে হলুদ খামে আসা প্রেমপত্রের কথা। আজ 2 দিন ধরে এমন ঘটনা ঘটছে। কে যেন তাকে হলুদ খামে প্রেমপত্র পাঠাচ্ছে। যাদের দিয়ে পাঠাচ্ছে তাদেরকে আফ্রিদ চেনে, খোঁজ খবর করেও দেখেছে। তারা পাঠাচ্ছে না। চিঠির খামে কোনো নাম নেই, শুধু অচেনা লেখায় কিছু কথা থাকে। কে হতে পারে? মনে মনে ভাবছে আফ্রিদ। তারপরেই ঠোঁট কামড়ে বলে, যদি এটা কোনো বাজে ফাজলামি হয়। মাথার ভেতরে এমন সব ভাবনায় ডুবে হাঁটছে সে, কিন্তু হঠাৎ সামনে 3-4 জন ছেলে এসে দাঁড়িয়ে গেল। এরা তার চেনা, জাহিদ, রতন আর তাদের দলবল। আফ্রিদের পা থেমে গেছে। জাহিদ হেসে এগিয়ে এসে বলে, হ্যালো সুন্দরী। আফ্রিদ কপাল কুঁচকাল। বেশ বিরক্ত হয়েছে সে। রেগে বলে, আবার তোমরা, তোমাদের কি শিক্ষা হয় না? জাহিদ মুচকে এসে চোখ টিপ দিল একটা। আফ্রিদ আরও রেগে যায়। জাহিদ বলে, শিক্ষা? তোমার মতো মেয়েকে দেখে কারো শিক্ষা হয় নাকি? তুমি যখন হেঁটে আসো আমার মাথায় শুধু একটা শব্দ বাজে, ভালোবাসি। আফ্রিদ বিরক্ত হয়ে চোখ উল্টালো। তারপর বলে, চুপ থাকো, সব বাজে কথা শোনার সময় আমার নেই। আমার বাবা আর বডিগার্ড যদি জানে না। জাহিদ কিন্তু থামল না। সে এগিয়ে এসে বলে, এসব ছাড়ো, তোমার ফিগার, আহা, দেখলে নেশা ধরে যাই। একবার ভাবো, আমি যদি তোমার প্রেমিক হতাম। পাশের ছেলেরা হো হো করে হাসা শুরু করে। রতন বলল, জাহিদ ভাই, আপনাকে দেখে তো মনে হয় বলিউডের নায়িকাও হেরে যাবে। আফ্রিদের শরীর কেঁপে উঠল রাগে। সে বলে, আর একটা শব্দ বের করলে সরাসরি কমপ্লেন দেবো টিচারদের কাছে। আমি ঝামেলা চাই না বলে বারবার ওয়ার্ন করি। কিন্তু ওরা আরও ঘিরে ধরে, হাসতে থাকে। এদিকে দূরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে নিলয়। সব কিছু সে লক্ষ্য করছে, কিন্তু এখনও এগোয়নি। কারণ আফ্রিদ সবসময় বলে, তুমি আগে থেকেই ঝামেলায় জড়াবে না, আমি সামলে নিব। তাই নিলয় দাঁড়িয়ে শুধু পর্যবেক্ষণ করছে। কিন্তু পরিস্থিতি যেভাবে যাচ্ছে, নিলয় ইতিমধ্যেই পা বাড়াতে শুরু করেছে। ঠিক তখনই একদম অন্য দিক থেকে হঠাৎ একজন এগিয়ে এলো দৌড়ে। সে রিশান, লম্বা, হ্যান্ডসাম, ক্যাম্পাসে যার পরিচয় হয়ে গেছে একজন কুল বয় হিসেবে। চোখে গাম্ভীর্য, তবে ঠোঁটে হালকা একরকম ব্যঙ্গাত্মক হাসি লেগে আছে। রিশান সোজা এগিয়ে এসে দাঁড়ালো আফ্রিদের সামনে। কোনো ভূমিকা ছাড়াই চর কষালো জাহিদের গালে। ঠাস করে শব্দ হয়। আশেপাশে সবাই হতবাক। জাহিদ হকচকিয়ে গেল। সে রেগে বলল, তুই মারলি? তুই জানিস না কাকে মেরেছিস? রিশান এবার গর্জে উঠল, তবে হাসি দিয়ে বলে, তুই জানিস না মেয়েদের সম্মান করতে হয়? বাজে কথা বলিস, ফিগার নিয়ে বাজে মন্তব্য করিস, এটা কি তোর বাপের সম্পদ? কথা শেষ না হতে আবার আরেকটা চর খেলো রতন। বাকি ছেলেরা কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। রিশান এবার তাদের দিকে আঙুল তুললে বলল, আর একবার যদি আফ্রিতের সামনে এসেছিস, দাঁত ভাঙা ছাড়া কিছু হবে না। এখন দৌড়ে পালা। জাহিদ আর তার দলবল একটুও দেরি করে না, কেমন যেন ভয়ে দৌড়ে পালালো।
আফরিদ নিঃশ্বাস ফেলল স্বস্তির মতো। সে রিশানকে বলে, থ্যাঙ্কস। রিশান হেসে মাথা নাড়ল। থ্যাঙ্কস বলার কিছু নেই, আমি তো শুধু আমার গার্লফ্রেন্ড কম বন্ধুকে হেল্প করলাম। দুজনে হেসে ওঠে। তারপর একটু থেমে সরাসরি আফরিদের দিকে তাকালো রিশান। রিশান বলে, তোমার সাহস আছে, তবু সবসময় একা একাই এই বাজে ছেলেদের মুখোমুখি হওয়া উচিত না। আফরিদ একটু অবাক হলো, কারণ সাধারণত কেউ তাকে এমনভাবে সরাসরি বলে না। তার মনে হলো এই ছেলেটা শুধু মারামারি করেনি, সত্যিই যেন চিন্তা করছে তার জন্য। পাশেই দাঁড়িয়ে আছে নিলয়, সে সব দেখছে, কিন্তু ভেতরে কেমন একটা হিংসা, একরকম জেলাসির ঢেউ উঠল। কারণ আফরিদ এখন রিশানের দিকে তাকিয়ে আছে, ওর সাথে কথা বলছে, অথচ নিলয় দাঁড়িয়ে থেকেও একটাও কথা বলছে না। নিলয় এগিয়ে আসে, সে আফরিদকে বলে, ম্যাম ক্লাসে যান। কেন? তুমি সরে যাও ভাই, দেখছো না আমার বন্ধুরা কথা বলছে। ম্যাম শুনুন। নিলয় আফরিদের হাত ধরে টেনে আনে। আফরিদ কিছুটা চমকায়। নিলয় বলে, ম্যাম এই ছেলের থেকে দূরে থাকুন, এই ছেলে ভালো না, কেমন যেন সব প্ল্যান করা মনে হচ্ছে। তাই না? তুমি ভাবছো তোমার চাকরি চলে যাবে অন্য কেউ আমাকে বাঁচালে, তাই না? না এমনটা কেন ভাববো, কিন্তু দেখুন ওই ছেলেগুলো দুটো চর খেয়েই পালালো। আপনি কেন বুঝতে পারছেন না? এত বুঝে কাজ নেই, আমরা বন্ধু, তাই তুমি এসব নিয়ে নাক গল দিও না। আফরিদ নিলয়কে আর কিছু বলতে না দিয়ে সরে আসে। রিশান তাকায় নিলয়ের দিকে, একটা হাসি দেয় সে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। আফরিদ এসে রিশানের হাত ধরে ক্লাসের দিকে যেতে থাকে। তারপর ঢাকার বাইরে ছোট্ট এক জেলা শহর। সকালবেলা স্থানীয় একটি দামি পত্রিকায় হঠাৎই খবর ছাপা হয়েছে 2 কলেজ পড়ুয়া মেয়ে নিখোঁজ। খবরের পাতায় বড় করে লেখা, নাম সাথী ও দিতি। তাদের বয়স 18 থেকে 19-এর মধ্যে। দুজনেই একই কলেজের ছাত্রী, কিন্তু গত 3 দিন ধরে হঠাৎ করেই তারা আর বাসায় ফেরেনি। পরিবার, আত্মীয় স্বজন, এমনকি বান্ধবীরাও কোনো খবর দিতে পারছে না তাদের। সাথীর বাবা একের পর এক ফোন করেছে আত্মীয়দের। দিতির মা কেঁদে বুক ভাসাচ্ছে, থানায় ডায়েরি করেছে, কিন্তু তবুও কোনো অগ্রগতি নেই। যেন মেয়েদের অস্তিত্বই মুছে গেছে শহরের ভিড় থেকে। কোথাও সিসিটিভি ফুটেজ নেই, কোথাও কোনো চিহ্ন নেই। এমনভাবে সব কিছু অদৃশ্য হয়ে গেছে, যেন পরিকল্পিত কোনো শক্তি পেছনে আছে। পত্রিকায় আরও লেখা হলো, পুলিশের ধারণা হয়তো প্রেমের টানে পালিয়েছে তারা, কিন্তু পরিবারের লোকজন স্পষ্ট জানে মেয়েরা তেমন কোনো সম্পর্কে জড়ায়নি। সাথী সবসময় পড়াশোনায় মনোযোগী ছিল, আর দিতি সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকত। ওরা নিছক সাধারণ ছাত্রী, এমন হঠাৎ করে পালিয়ে যাওয়া তাদের স্বাভাবিক সিদ্ধ নয়। এদিকে শহরের অলিগলিতে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিভাবকরা মেয়েদেরকে একা বাইরে পাঠাতে ভয় পাচ্ছে। রাস্তাঘাটে মানুষের মধ্যে চাপা গুঞ্জন, কে নিখোঁজ করলো এই মেয়েদের। সবার অজান্তে এই রহস্যের পেছনে দাঁড়িয়ে আছে একজন আকাশ। সে নীরব, ঠান্ডা মাথার পরিকল্পনাকারী। বহু বছর ধরে সে তরুণীদের ওপর নজর রাখে, কিন্তু তার কাজ কখনো প্রকাশ পায়নি। পুলিশও কখনো বুঝতে পারে না আসলে সব কিছুর মাস্টারমাইন্ড একজনই, আকাশ। আকাশ সব কিছু করে নিখুঁতভাবেই, কোনো প্রমাণ রাখে না। শহরের মানুষ যখন দুশ্চিন্তায় ভুগছে, সংবাদপত্রে যখন লেখা হচ্ছে একের পর এক নিখোঁজ খবর, তখন আকাশ এক কোণে বসে ঠোঁটে হাসি ফোটায়। কারণ সবাই বিভ্রান্ত হলেও সে জানে আসলে সাথী আর দিতি এখন কোথায়। পত্রিকার পাতায় হয়তো কয়েকদিন পর আবার নতুন শিরোনাম আসবে, আরও একটি মেয়ে নিখোঁজ, অথচ কারো মাথায় আসবে না এর সব কিছুর নিয়ন্ত্রণ করছে সেই এক মানুষ। শহরের নীরব অন্ধকারে, মুখোশের আড়ালে আকাশই আসল ভয়। ঘরটা অন্ধকার, জানালার মোটা পর্দা টানানো, বাইরে থেকে এক বিন্দু আলো ভেতরে আসতে পারছে না। সাউন্ড সিস্টেম করা বেসে বাজছে বিদেশি ট্রাপ মিউজিক। আলো ঝলমলে ডিস্কো লাইট নেই, কিন্তু ঘরের একপাশে রাখা ল্যাম্পশেডের হলদে আলো ধোঁয়াটে পরিবেশ তৈরি করেছে। সিগারেটের ধোঁয়া ঘরের মধ্যে ভেসে বেড়াচ্ছে। হাসিব সোফায় হেলান দিয়ে বসে আছে, ঠোঁটে সিগারেট, চোখ আধবোঝা, কিন্তু শরীর দুলছে গানের তালে। রতন পাশে বসে হাসছে, তার হাতে এক বোতল অ্যালকোহল। জনি মেঝেতে বসে গ্লাসে মদ ঢালছে আর হালকা হেসে বলছে, এই মিউজিকের সাথে যদি একটুখানি মেয়েদের চিৎকার মিক্স করা যেত, হেব্বি জমতো। রতন হো হো করে হেসে উঠে বলে,
আজকে কিন্তু তুইও অনেক নেশায় আসিস জনি। কালকে রাতে শিউলিকে খেয়েছিস মনে নেই? ওরা সবাই হাসছে, অথচ তাদের মনে আছে কিছুক্ষণ আগে এমপি খোরশেদ এসে বকাঝকা করে গিয়েছে। শিউলি নামের মেয়েটাকে গণধর্ষণের ঘটনা ছড়িয়ে পড়েছে। যদিও খোরশেদ ওদের বলেছে কিছুদিন চুপচাপ থাকতে, বাইরে যাওয়া বন্ধ, ফোন বন্ধ, কারোর সাথে কোনো যোগাযোগ করা যাবে না। তাই ওরা এই নির্জনে এসে একটা বাড়িতে আশ্রয় নিয়েছে। পরিস্থিতি ঠিক হলে খোরশেদ আবার ওদের ডাকবে। হাসিব এমপিকে গম্ভীর গলায় বলল, চিন্তা নাই, আমাদের নাম কেউ বলতে পারবে না। শিউলি মরেও গেছে, তার বাবা গরিব, মুখ খোলা সাহস করবে না। খোরশেদ স্যার আমাদের পাশে আসে, ভয় কিসের? ওদের মধ্যে চাপা গর্ব, চাপা উল্লাস প্রকাশ পায়। শিউলিকে ধর্ষণ আর ফেলে আসার পর ওরা নিজেদেরকে অপরাজেয় ভেবে বসেছিল। ঠিক তখনই ধাম ধাম করে শব্দ করে হয়। দরজায় খুব জোরে কড়া নাড়ার শব্দ শোনা যাচ্ছে। মিউজিক থেমে যায় না, কিন্তু ওদের হাসি মুহূর্তেই শুকিয়ে যায়। চারজন একসাথে চমকে ওঠে। রতন গলা শুকিয়ে বলে, এই সময় রাত 2টা বাজে, এখানে কে আসবে? জনি কপাল থেকে ঘাম মুছে বলে, কেউ জানেই না আমরা এখানে আছি। খোরশেদ স্যার সারা তো আর কেউ জানে না, মনে হয় তিনি লোক পাঠিয়েছে। হাসিব চোখ কুঁচকে উঠে দাঁড়ায়, তার চোখে একরাশ বিরক্তি। সে বলে, বাজে পেঁচাচ্ছিস কেন? পুলিশ হলে এত জোরে করা নাড়াবে না। কেউ এসেছে, তবে সেটা খোরশেদের লোক। আমাদের ডেকেছে হয়তো, আমরা শুনিনি, এজন্য জোরে নাড়ছে করা। দরজা খোল দেখি। রতন ইতস্তত করে দরজার কাছে যায়, হাত কাঁপছে। ধীরে ধীরে লক খুলে দরজা ঠেলে দেয়। দরজা খোলার সাথে সাথেই একটা তীব্র ঠান্ডা বাতাস ঘরে ঢুকে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে, বয়স ঠিক বোঝা যাচ্ছে না। গায়ে কালো জ্যাকেট, চোখে অদ্ভুত দৃষ্টি মিশে আছে। সেটার ঠোঁটে সিগারেট, ধোয়া বের হচ্ছে ধীরে সুস্থে। তার চুল এলোমেলো, মুখে সামান্য দাড়ি, আর চোখে দৃষ্টি যেন বিদ্ধ করছে অন্ধকার। সে দাঁড়িয়ে রতনের চোখের দিকে তাকিয়ে মুচকি এসে ধীরে ধীরে বলে, হ্যালো বন্ধু, আমি এসেছি। রাস্তা ভুলে এসেছি। রতনের বুক ধক করে ওঠে। এই মালটা আবার কে? রতন বলে, নাম কি? কে তুই? বাড়ি কোথায়? বস, আমার নাম রেড হর্স। রেড হর্স? ঘরের ভিতরে হাসিব, জনি আর মিঠু তাকিয়ে আছে হতভম্ব হয়ে। ছেলেটি দরজার ফ্রেমে দাঁড়িয়ে থাকা হাসির দিকে বলে, হ্যাঁ, রেড হর্স, মৃত্যুর দূত। আমি আসি তখনই যখন কারো পাপের ঘ্রাণ চারদিক ছড়িয়ে পড়ে। তোমাদের চারজনের করা পাপের গায়ের গন্ধ এতটাই পচা হয়ে গেছে যে আমি এসেছি তা পরিষ্কার করতে। হি হি হি। এমন কথা শুনে রতনের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে, কিন্তু ছেলেটা এতটা শান্তভাবে কথাটা বলেছে যেন ছেলেটা এই ধরনের কথা বলে অভ্যস্ত। সে ধীরে ধীরে ঘরে ঢুকে যাবে। ঘরের বাতাস ভারী হয়ে যায় মুহূর্তেই, যেন কেউ অদৃশ্যভাবে শ্বাসরোধ করছে। হাসিব দাঁড়িয়ে উঠে চিৎকার করে বলে, এই কে তুই? মজা করছিস? খবরদার যদি কোনো চালাকি করিস। নাম বলতো, কেন এসেছিস, পরিচয় কি? রেড হর্স তার দিকে তাকালো ঠান্ডা চোখে। সিগারেটের শেষ টান দিয়ে ছাই ঝেড়ে দিল মেঝেতে, সাথে শেষ অংশটাও ফেলে দেয়। তারপর হাসি দিয়ে বলে, হাসিব, নামটা অনেকবার শুনেছি। শিউলি যখন কাঁদছিল, চিৎকার করছিল, তুই তখন প্রথমে ওকে ধরেছিলি, তাই না? কি দরকার ছিল বলতো? গরিব ঘরের মেয়ে, বাবার ফুচকার দোকানে মাঝে মাঝে এসে সাহায্য করে। তোরা এমন কেন ভাই? খাবি যখন পাকা আম খাবি, কেন যে শুধু শুধু তেঁতুল খেয়ে দাঁত টক করিস? ছেলেটার কথা শেষ হতেই ঘরের ভেতর নীরবতা নেমে আসে। তবে মিউজিক বাজছে তার মতো করে। রতন কাঁপতে কাঁপতে বলে, এই কে তোকে এসব বলেছে? রেড হর্স ধীরে ধীরে এগিয়ে আসে। তার গলার স্বর ভয়ঙ্কর শান্ত। সে বলে, কে কি বলেছে সেটা বড় কথা নয় বস, তবে বলেছে ওই মেয়েটার আত্মা। ও মরেও গেছে, কিন্তু তার কান্না থামে নাই। প্রতিটি রাত ও কাঁদে, আর আমি সেই কান্নার শব্দ শুনি। হে হে হে। জনি গল স্লাউডেড করে উঠে দাঁড়ায়। রেড হর্সের কথাগুলো যেন শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। সে গম্ভীর গলায় বলে, দেখো ভাই, আমরা কিছু করিনি, এগুলো ফালতু কথা। তুমি কেন এসেছো বলো? রেড হর্স হঠাৎই হেসে ওঠে, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই,
ভয়ঙ্কর শীতলতা ভাব প্রকাশ হয়। সে বলে, মিথ্যে বলার দরকার নাই, তোমাদের শরীরের ঘ্রাণেই সত্যি লেখা আছে। আমি তো বললামই পাপের গন্ধ শুঁকতে পারি। সে হঠাৎই পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে। ছুরির ব্লেড আলোতে চকচক করে ওঠে। হাসিব রেগে গিয়ে চেয়ার ছুঁড়ে মারতে চায় তাকে, কিন্তু রেড হর্স এমন দ্রুততায় তার হাত থেকে পাকড়াও করে নেয় যে মনে হলো সে মানুষ না, যেন কোনো অদ্ভুত শক্তির অধিকারী। হাসিবের কবজি ঘুরে গেল, ভেঙে যাওয়ার মতো শব্দ হলো। হাসিব চিৎকার করে ওঠে। রেড হর্স ঠান্ডা গলায় বলল, এই শব্দ, এই কান্না অনেকটা শিউলির মতোই শোনাচ্ছে। কেমন লাগছে হাসিব? রতন এগিয়ে এসে লাফ দিতে যায় রেড হর্সের উপরে, কিন্তু রেড হর্স ছুরিটা ঘুরিয়ে এক ঝটকায় রতনের উরু কেটে দিল। রক্ত ফোয়ারার মতো বিঁধতেই বেরোলো সেখান থেকে। রতন মেঝেতেই লুটিয়ে পড়ে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। রুমের মিউজিক তখনও বাজছে, কিন্তু সেই চিৎকার আর রক্তের গন্ধ মিউজিককে ঢেলে দিল। জনি আর মিঠু আতঙ্কে জমিয়ে গেছে। রেড হর্স এক পা করে এগিয়ে আসে, তার চোখে শিউলির প্রতিফলন। সে জনির দিকে তাকিয়ে বলে, তুই কি মনে করিস মেয়েটা যখন কাঁদছিল ওর হাত পা চেপে ধরেছিলি, তখনও ও লড়াই থামায়নি? তুই তখন কি বলেছিলি? চিৎকার কর, মজা হবে, মনে আছে? জনির চোখ ফেটে যাবে ভয়ে। সে কাঁপতে কাঁপতে বলে, না না, আমি আই অ্যাম। রেড হর্স ছুরির ডগা জনির গলায় চেপে ধরে বলে, ওর প্রতিটি চিৎকার আমি শুনেছি, এখন তোর পালা। এক ঝটকায় ছুরি চালায়। রক্ত গড়িয়ে পড়ে, জনির বুক ভিজিয়ে দেয়। গলা চিটে গেছে জনির। মিঠু এতক্ষণ দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ, যেন বাইরের দুনিয়া বুঝে গেছে। রেড হর্স ফিসফিস করে বলে, দৌড়াতে পারবি না, এই ঘরটাই তোর কবরখানা হবে। মিঠু কাঁদছে, হাঁটু গেড়ে পড়ে যাচ্ছে। ভাই, আমি তো জোর করিনি, আমার দোষ নেই, আমি তো শুধু। রেড হর্স থামিয়ে দিল, তারপর বলে, যে অপরাধের সাথী সে অপরাধীর চেয়ে কম জঘন্য না। সে ধীরে ধীরে মিঠুর কপালে ছুরি চেপে ধরে গাঢ় স্বরে বলে, শিউলি, তোদের সবার নাম বলেছে মৃত্যুর আগে। চাপা গলায় মিঠুর চিৎকার শোনা যায়। তারপর নীরবতা। ঘরে রক্তের গন্ধ ভারী হয়ে গেছে। শুধু হাসিব তখনও হুঁশে আছে, ভাঙা হাত নিয়ে মেঝেতে পড়ে ছটফট করছে। রেড হর্স ধীরে ধীরে তার পাশে বসে সিগারেটটি ধরালো। হাসিব কাঁপতে কাঁপতে বলল, কে তুই? তুই মানুষ না, তুই শয়তান। রেড হর্স ধীরে টান দিল সিগারেটে, তারপর বলে, শয়তান না, আমি শিউলির কান্না, আমি তোর পাপের প্রতিচ্ছবি। তুই নিজেই নিজের শয়তান বানিয়েছিস, আমি শুধু সেই শয়তানকে আয়নায় দেখাচ্ছি। তারপর সে হাসিবের বুকে ছুরি বসিয়ে ধীরে ধীরে ঢোকাতে থাকে। হাসিবের আর্তনাদ ছড়িয়ে যায় ঘর জুড়ে, কিন্তু সেই শব্দ বাইরে পৌঁছায় না। সাউন্ড সিস্টেম তখনও বাজছে, যেন এক ভয়াবহ নাচ চলছে মৃত্যুর সাথে। এক এক করে চারজনের চিৎকার মিলিয়ে গেল। রক্ত মেঝেতে জমাট বাঁধতে শুরু করে। রেড হর্স উঠে দাঁড়ালো, তার চোখে ক্লান্তি। সে দরজার কাছে গিয়ে শেষবারের মতো ঘরের দিকে তাকালো, তারপর বলে, শিউলি, আজ তুই শান্তিতে ঘুমাতে পারবি। দরজা খুলে সে বাইরে চলে গেল। বাইরে ভোরের হাওয়া বইছে, কিন্তু ভেতরে সেই ঘরে চারটি দেহ পড়ে আছে লাশ হয়ে। রেড হর্স মিলিয়ে গেল অন্ধকারে। সকালের আলো পুরোপুরি ছড়িয়েছে তখনও। চারপাশে নীরবতা। গড়িতে সকাল 7টা বাজে। বারান্দায় জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। আদনান সাহেব বসে আছেন লিভিং রুমে, হাতে সকালবেলার পত্রিকা। চোখে চশমা পরে মনোযোগ দিয়ে পড়ছিলেন। হঠাৎই এক জায়গায় এসে থমকে গেলেন। তার ঠোঁট কেঁপে উঠল। জেসিয়া? সামনে বসা তার স্ত্রী জেসিয়া চা দিতে চমকে তাকালেন। কি হলো, এমন ভয় পেলে কেন? আদনান কাগজটা কাপা হাতে বাড়িয়ে দিলেন। কণ্ঠ শুকিয়ে এসেছে। দেখো কি লিখেছে এখানে। জেসিয়া কাপড় নিয়ে চোখ বোলালেন। মোটা অক্ষরে শিরোনাম লেখা, এমপি খোরশেদের ঘনিষ্ঠ 4 যুবকের লাশ উদ্ধার, রহস্যময়, রেড হর্সের হুঁশিয়ারি। নিচে খবরটা বিস্তারিত ছাপানো। রাজধানীর উপকণ্ঠে একটি নির্জন জঙ্গলের বাসার ভেতর 4 যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলো হাসিব, রতন, জনি এবং মিঠু। গত 2 দিন আগে ফুচকলার মেয়েকে ধর্ষণের অভিযোগ করেছিল এদের বিরুদ্ধে,
কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে মামলা হয়নি। আশ্চর্যের বিষয়, ঘটনাস্থল থেকে পাওয়া মোবাইল ফোন দিয়ে অজ্ঞাত পরিচয় কেউই থানায় কল দিয়ে লাশের খবর জানায়। কলার নিজেকে পরিচয় দিয়েছে রেড হর্স নামে। পুলিশের ধারণা এই ঘটনার পেছনে এক রহস্যময় সিরিয়াল কিলার কাজ করছে, যে অপরাধীদের লক্ষ্য করে প্রতিশোধ নিচ্ছে। জেসিয়া শ্বাস আটকে গেল, চোখ বড় বড় করে অন্ধকারে স্বামীর দিকে। এ কি সত্যিই হতে পারে? আদনান গভীর নিঃশ্বাস ফেললেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই ঘটনা চেপে রাখা যায়নি। মুহূর্তেই মিডিয়ায় ছড়িয়ে গেছে। এমপি খোরশেদের নামও জড়িয়ে গেছে। তার কণ্ঠে শীতলতা, যেন তিনি খবরটা আড়ালের আরও বেশি দেখেছেন। কাগজ নামিয়ে তিনি বারবার একই শব্দ বলেছিলেন, রেড হর্সকে। সকালের আলো আসছে, নিউজ চ্যানেলগুলোতে টক শো চলছে। বড় বড় অ্যানালিস্ট বলছে এটা রাজনৈতিক প্রতিশোধ নাকি নতুন কোনো ভিজিল্যান্টি জন্ম দিয়েছে। যদি এটা একজন মানুষ করে থাকে তবে তার পেছনে নিশ্চয়ই কোনো সংগঠন আছে। জেসিয়া টিভির দিকে তাকিয়ে বললেন, আজকাল সব কিছুই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কিন্তু এমন হয় নাকি খুন করে আবার পুলিশকে খবর দিয়ে দেয়? আদনান সোফায় বসে চোখ বন্ধ করে আছে। তার মস্তিষ্ক যেন কোথাও হারিয়ে গেছে। ধীরে ধীরে বললেন, এটা স্রেফ খুন না, এটা এক ধরনের বার্তা। জেসিয়া অবাক হয়ে তাকালেন। বার্তা? হ্যাঁ, 4টা লাশ, একটা নাম, রেড হর্স। এটা কেবল প্রতিশোধ না, এটা ভয় ছড়ানো। যারা ক্ষমতার জোরে অপরাধ করেও পার পেয়ে যায়, তাদের উদ্দেশ্যে এক অদৃশ্য সতর্কবার্তা। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো তাদের মেয়ে আফরিদ। ভার্সিটিতে যাবে সে, হাতে মোবাইল, মুখে ক্লান্তি আর বিস্ময়ের ছাপ। আপু, আম্মু, তোমরা নিউজটা দেখেছো? আদনান মাথা তুলে তাকালেন। হ্যাঁ, আমরা তো সকাল থেকেই দেখছি। আফরিদ এগিয়ে এসে টিভির সামনে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত এক কৌতূহল। আমার ক্লাসের সবাই আলোচনা করছিল শিউলিকে নিয়ে। তবে মনে হচ্ছে হেড সার্চ আসলে কোনো সাধারণ মানুষ নয়। আমি ভাবছিলাম যদি সত্যি এমন কেউ থাকে তাহলে অপরাধীদের শাস্তি দেয়, তাহলে কেমন হবে? তার কণ্ঠে এক ধরনের রহস্যময় কৌতূহল। জেসিয়া তাড়াতাড়ি বাধা দিলেন, এমন কথা বলিস না। খুনি, আইন আছে, আদালত আছে। আফরিদ মৃদু হাসে চুপ হয়ে গেল, কিন্তু তার চোখে এক অদ্ভুত ঝিলিক রয়ে গেছে। আদনান সাহেব কাজটা মেয়ের হাতে দিয়ে বলে, পড়ে দেখো, হাসিব আর তার দলকে তুইও চিনিস, তাই না? আফরিদ চোখ নামালো কাগজে। সাফরাজের বাবার লোক ওরা। আফরাজের সাথে মিলে ওরা আফরিদকে তুলে নিয়ে যেতে সাহায্য করেছিল। নীলয়ও চলে এসেছে রেডি হয়ে। আফরিদের পেছনে দাঁড়িয়ে এসে কাগজে কিছু সময় চোখ বুলিয়ে আফরিদ বলে, কিন্তু রেড হর্স কে? এই প্রশ্নটা যেন ঘরের ভেতরে প্রতিধ্বনিত হতে বাজে। আফরিদ বাড়ির মূল দরজার বাইরে বেরিয়ে আসে। সকালটা হালকা রোধাচ্ছন্ন, বাতাসে তাজা ভেজা মাটির গন্ধ। আকাশ ধীরে ধীরে নীলিমার আলোকছটায় ভরে উঠছে। কিন্তু আফরিদের মন আজ একেবারে শান্ত নয়। তার বডিগার্ড নিলয় সদা সতর্ক এবং তীক্ষ্ণ দৃষ্টির মানুষটি তার ঠিক পিছনে হেঁটে যাচ্ছে। নিলয়ের চোখ সবসময় আশেপাশের দিকে তীক্ষ্ণ নজর রাখে, যেন কোনো অপ্রত্যাশিত ঘটনা তাকে ছুঁতে না পারে। যখন আফরিদ তার প্রিয় কালো রঙের গাড়ির দিকে এগোলো, তার চোখ পড়ে গাড়ির সামনে ডিকির উপর কিছু একটা জিনিসের উপর। ডিকির উপর এক নিখুঁতভাবে রাখা হলুদ খাম দেখে সে, চকচকে খাম, সেই সাথে সুন্দর এবং রহস্যময়। আফরিদ চমকে উঠে এক পা পিছিয়ে আসে। তার অন্তর জানে এই হলুদ খামের ভিতরে শুধু সাধারণ চিঠি নয়, এটি এক আবেগের প্রতীক, এক প্রেমের অজ্ঞাত বার্তা। কিন্তু কে পাঠিয়েছে তা কোনোভাবেই জানে না। আফরিদ নিলয়ের দিকে তাকিয়ে কণ্ঠে হালকা উদ্বেগ নিয়ে বলল, নিলয়। জি ম্যাম। আমার গাড়ির উপরে এই হলুদ খাম কিভাবে এসেছে? খোঁজ নাও, দারোয়ানকে জিজ্ঞেস করো এই খামটা বাড়ির ভিতর অব্দি কিভাবে আসে। দারোয়ানকে জিজ্ঞেস করো জলদি কে এসেছিল। ঠিক আছে ম্যাম, যাচ্ছি। নিলয় গভীরভাবে বলে দ্রুত চলে যায়। নিলয় চলে যাওয়ার পর আফরিদ চিঠিটিকে ধীরে ধীরে হাতের মধুর স্পর্শে ধরে নিল। খামটি স্পর্শে একটি অজানা উত্তেজনা তার অন্তরে ভরে উঠছে, চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। খামটি খোলার আগেই আফরিদ অনুভব করে যেন এটি কোনো সুরক্ষিত দরজা, যা খুললে অজানা কোনো পৃথিবী উন্মুক্ত হবে। আফরিদ গাড়ির দরজা খুলে ভিতরে বসে। চিঠি হাতে নিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে।
মৃদু স্বরে বলল, কারোর ভালোবাসার অজ্ঞাতবার্তা কেমন যেন হৃদয় ছুঁয়ে যায়। চিঠি খুলে তার চোখ পড়ল প্রথম বাক্যের দিকে। একটি কোমল আবেদনময়ী হাতের লেখা, যার প্রতিটি অক্ষরে অনুভূতির গভীরতা ফুটে উঠছে। আফ্রিদ অনুভব করে লেখাটি কেবল শব্দ নয়, এটি এক ধরনের স্পর্শ, যা ওর অন্তরকে চুম্বকের মতো স্পর্শ করছে। প্রিয় আফ্রিদ, শব্দগুলো কখনোই পুরোপুরি আমার অনুভূতি প্রকাশ করতে পারবে বলে মনে হয় না, তবু লিখছি। তোমার নাম উচ্চারণ করার সময় যেন আমার হৃদয় এক অদ্ভুত সুরে স্পন্দিত হয়, একটি সুর যা সময়কে থমকে দেয়, যা বাতাসের প্রতিটি কণায় আমার উপস্থিতি ঢেলে দেয়। আমি জানি তুমি হয়তো দূরে আছো, হয়তো স্বপ্নের মতো দূর, কিন্তু এই দূরত্ব আমার ভালোবাসাকে বরং আরও গভীর করেছে। প্রেম কি কেবল স্পর্শের মধ্যেই সীমাবদ্ধ? আমি বিশ্বাস করি না তুমি না দেখেও আমার চোখে প্রতিফলিত হও, আমার চিন্তায় বাস করো। এই সত্যি প্রেম। প্রতিদিন আমি তোমার হাসির স্মৃতি আঁকছি আমার মনের ক্যানভাসে, প্রতিটি রেখা যত্নের সঙ্গে টানা, যেন এটি কখনো মুছে না যায়। তুমি অজানা কিন্তু তবুও পরিচিত, একটি বিরল অবস্থা, যেখানে হৃদয় নিজেই জানে কার জন্য স্পন্দিত হচ্ছে, কিন্তু মস্তিষ্ক তা এখনও বোঝেনি। তুমি কখনো কি ভেবেছ ভালোবাসা আসলে কি? এটি হয়তো কেবল অনুভূতির নাম নয়, এটি এক ধরনের দার্শনিক উপলব্ধি যা আমাদের অস্তিত্বের গভীরতম স্তরে প্রবেশ করে। আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমাকে নিজেকে চিনতে সাহায্য করছো। তুমি আমার অন্ধকারে আলো, আমার নীরবতায় এক প্রতিধ্বনি। প্রতিটি পদক্ষেপে তুমি উপস্থিত, প্রতিটি নিঃশ্বাসে তোমার ঘ্রাণ মিশে আছে, যদিও তুমি বাস্তবে দূরে। চিঠি লেখা সহজ নয়, কারণ প্রতিটি শব্দের সঙ্গে আমি তোমার অদৃশ্য হাত স্পর্শ করতে চাই। আমি চাই তুমি জানো আমি কেবল তোমার প্রেমে নয়, তোমার অস্তিত্বে বিশ্বাস করি। প্রেম কখনো নির্ধারিত সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি অবিরাম, যেমন নদী প্রবাহমান থাকে, যেমন সময় থমকে না থাকে। আজ আমি বসে আছি বাতাসের সঙ্গে, তোমার কথা ভাবছি, মনে হচ্ছে প্রকৃতির প্রতিটি দিক তোমার দিকে ইঙ্গিত করছে। সূর্যোদয় যেমন ধীরে ধীরে আলো ছড়ায়, ঠিক তেমনি তুমি আমার হৃদয়ে আলো ঢেলে দিচ্ছ। আমি জানি আমাদের মধ্যে দূরত্ব আছে, কিন্তু দূরত্ব কেবল বাহ্যিক দূরত্ব কখনোই সত্য নয়। তুমি আমার নিকটে, প্রতিটি অনুভূতিতে, প্রতিটি চিন্তায়। আমার প্রিয় আফ্রিদ, এই চিঠি কেবল একটি প্রেরণ নয়, এটি আমার আত্মার কথা বলা। আমি চাই তুমি বোঝো, প্রেম মানে শুধুই আবেগ নয়, এটি আত্মার গভীরতা, যা সময় এবং জায়গার বাইরে চলে যায়। তুমি সেই গভীরতা যা আমাকে বাঁচার অর্থ শিখিয়েছে, যা আমাকে অনুভব করিয়েছে যে আমি কেবল একটি শরীর নয়, আমি একটি অনুভূতিময় আত্মা। আমি জানি কেউ কখনো সত্যিকারের অনুভূতি পুরোপুরি প্রকাশ করতে পারে না, তবু এই চিঠির প্রতিটি শব্দে আমি আমার অন্তরের সমস্ত আবেগ, সমস্ত কল্পনা, সমস্ত ভালোবাসা ঢেলে দিয়েছি। তুমি জানো না তুমি কতটা প্রিয় শুধুই শারীরিক বা ভৌতিক নয়, বরং প্রিয় এক চিরন্তন অনুভূতি, যা আমার মনের নিত্য প্রবাহে অমলিন। শেষে আমি শুধু বলবো, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমি তোমার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা সেই প্রিয়তম বস্তুটির জন্য যা শুধু দেখা যায় না, যা শুধু স্পর্শ করা যায় না, কিন্তু যা অনুভব করা যায়, প্রেম। তুমি আমার ভালোবাসার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তায় এবং প্রতিটি স্বপ্নে বাস করো। চিঠি পড়তে পড়তে আফ্রিদকে মনে হলো প্রতিটি শব্দ যেন তার জীবনের সঙ্গে যুক্ত হচ্ছে। চিঠির প্রেরক হয়তো দূর থেকে তার প্রতি ভালোবাসা পোষণ করছে, কিন্তু নিজের পরিচয় প্রকাশ করছে না। এটি আফ্রিদের মধ্যে একটি অদ্ভুত উত্তেজনা সৃষ্টি করছে। নিলয় ফিরে আসে। ম্যাম, দারোয়ান বলছে একজন লোক এসেছিল কার কাছে। সে বলে আপনাকে গাড়ির উপরে চিঠিটা পৌঁছে দিতে। আপনি নাকি জানেন সব। বুঝেছি, দারোয়ানকে বোকা বানিয়ে লোকটা চিঠি দিয়েছে। চিঠিতে হুমকি কিছু আছে? থাকলে বলেন, আমি তাহলে খুঁজে বের করব।
না সমস্যা নেই, তোমার কিছু করা লাগবে না, তুমি চলো। ওকে ম্যাম। নিলয় ড্রাইভিং সিটে চলে আসে, তারপর বের হয়ে যায়। ঘরের ভেতর এক অদ্ভুত গুমট নীরবতা ভর করছে। দেওয়ালে ঘড়ির টিকটিক শব্দও যেন ভারী লাগছে। বাইরের রোদ জানালা দিয়ে ভেতরে পড়লেও কেউ সেটা খেয়াল করছে না। চারজন বসে আছে এক টেবিল ঘিরে। খোরশেদ, আকাশ, রিশান, আফরাজ আর সাদিক। আকাশের সামনে তসবিহ রাখা, কালো কোট গায়ে, চোখে অস্বাভাবিক স্থিরতা লেগে আছে। সে তসবিহ পাঠ করছে। খোরশেদের কণ্ঠ কাঁপছে। সে নীরবতা ভেঙে বলল, আকাশ বাবা, বিষয়টা একটু দেখো না, অনেক টেনশনে আছি। তোমার বাবার কাছে খবরটা চলে গেলে আমি শেষ হয়ে যাব। আকাশ তসবিহ থামিয়ে ধীরে ধীরে মাথা তোলে। কোটের পকেট থেকে একটা পিস্তল বের করে টেবিলের উপর রাখে। কারো দিকে না তাকিয়ে বলে, খোরদেশ চাচা, আপনার লোক ফুচকাওয়ালা মেয়েকে ধর্ষণ করেছেন। এমন লোক কেন রাখেন যারা কখন কোন কাজ করা উচিত আর কোনটা উচিত নয় সে বুদ্ধি রাখে না? মিডিয়া পর্যন্ত খবর গেছে। এটা আমার লোকেদের জন্য নয়, আপনার জন্যই। মৃত্যু ঘণ্টা। খোরশেদের গলা শুকিয়ে যায়। কিছু বলতে চায় কিন্তু শব্দ আটকে যায় গলায়। আকাশ গম্ভীর দৃষ্টিতে তাকালো সবার দিকে। অবশেষে খোরশেদ ধীরে ধীরে বলে, সব ঠিক ছিল, কেউ জানতো না, কিন্তু রেড হর্স নামের কেউ এসে হাসিবদের মেরে ফেলেছে। তারপর পুলিশকে সেই খবর দিয়েছে। আমার সব শেষ। রেড হর্স নামটা শুনলেই অনেক কাঁপছে, কিন্তু জানেন নামের চেয়ে বেশি ভয়ঙ্কর হলো নীরবতা। ভাই আসলে রেড হর্সকে কোনো গ্যাং নাকি একজন মানুষ? আকাশ তাকায় তার দিকে, চোখে বিদ্যুৎ খেলে যায়। সে হেসে বলে, গ্যাং হলে আমি চিনতাম। অন্তত বাংলাদেশে আমার কাছে গ্যাংয়ের কোনো অস্তিত্ব লুকিয়ে রাখা যায় না। আমি দেশের প্রতিটা অন্ধকার কোণে চোখ রেখেছি। আর যদি একজন হয় তবে সে শেয়ালের মতো বুদ্ধিমান আর নেকড়ের মতো নির্মম। আকাশ যদি সে পুলিশকেই ব্যবহার করে, যদিও ভেতরে খবরদাতা থাকে। আকাশ পিস্তলটা হাতে তুলে নেয়। ডান হাতের আঙুলে নিয়ে ঘোরাতে থাকে সে। তারপর বলে, পুলিশকে ব্যবহার করা যায়, কিন্তু পুলিশ কোনোদিন তার নিজের ছায়াকে ব্যবহার করতে পারে না। রেড হর্স ছায়ার মতো, যার ওপরে পড়েছে সে জানেও না কখন নিঃশেষ হয়ে গেল। হাসিবদের মারার স্টাইল ভয়ঙ্কর। কিন্তু সে হুট করে এসে এভাবে মারলো কেন? করিমের মতো লোক এমন একজন হায়ার করবে? না চাচা, রেড হর্সকে সে পাঠায়নি, রেড হর্স নিজে এসেছে। তবে কি আমরা নিরাপদ নই? নিরাপদ? এই শহরে কেউ নিরাপদ না, না তুমি না আমি। নিরাপদ কেবল সে যে ভয়কে নিজের অস্ত্রের পরিণত করে। রেড হর্স সেটাই করছে, আর আমি ভয়কে মেরে ফেলবো। খোরশেদ চিন্তায় পড়ে যায়। হতাশা গলায় বলে, আমি চাই না আমার নাম প্রকাশ পাক। আমি চাই না আমার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাক। সব হবে। নিজেদের মতো থাকো। সবাই ঘর থেকে বের হয়ে যায়। তারপর অন্ধকার ঘরে সিগারেটের ধোঁয়া পাক খেয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে। টেবিলের একপাশে বসে আছে জয়, চোখে নির্লিপ্ততা, ঠোঁটে একটুখানি তাচ্ছিলের হাসি। তার চারপাশে ঘরটা ধূসর রঙে ভরপুর। দেওয়ালে টাঙানো পুরনো ক্যালেন্ডার, কোনায় ফেলে রাখা কাগজের বাক্স। এই জায়গাটা যেন এক ধরনের আশ্রয় কেন্দ্র, আবার একই সাথে অপরাধের ঘাঁটি। রাফি আজ ভিন্ন রকম কিছু নিয়ে এসেছে। তার চোখে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক কিশোরী আর তার ছোট ভাই। মেয়েটির বয়স 10-12 বছরের বেশি নয়। গায়ের রং মলিন, চুল এলোমেলো, তবুও চোখে ঝলমল করছে এক ধরনের বুদ্ধি আর জেদ। পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটার বয়স 6 বছর। ক্ষুধায় কাতর শরীর, চোখ দুটো যেন ভীষণ গভীর কালো গহ্বর। জয় হালকা ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে তাকালো ওদের দিকে। রাফি নিচু গলায় বলল, বস, এই মেয়েটা ফুটপাতে অনেক কিছু বিক্রি করছিল, নাম রাহি, আর ওর ছোট ভাই রামিন। তুলে নিয়ে এসেছি। মেয়েটার অনেক কথা, অনেক কৌশল আছে, আমাদের কাজের জন্য একদম পারফেক্ট। মেয়েটাকে শুধু খাবার দিতে হবে। জয় কোনো উত্তর দিল না রাফির কথায়, শুধু একটা সিগারেট বের করে আগুন ধরালো। ধোঁয়া ছড়িয়ে যেতে থাকলো ধীরে ধীরে। কিছুক্ষণ পরে রাহির দিকে তাকিয়ে
সে প্রশ্ন করল, এই মেয়ে, ভয় পাচ্ছিস? মেয়েটি ভীত দৃষ্টিতে তাকালো, কিন্তু কণ্ঠে সাহস ঝরে পড়ে। সে বলে, স্যার, আমগো পেট পুরে খেতে দিবেন? এই কথাটা শোনার পর জয় ভ্রু কুঁচকাল। খাওয়ার লোভ সবচেয়ে সহজ ফাঁদ। মানুষ বাঁচেই তো খাবারের জন্য। খাবার খেতে হয় বলেই মানুষের চাহিদা এত। জয় হেসে বলে, খাবার চাস? হ্যাঁ, খাবার পাবি, তবে তার আগে কাজ করতে হবে আমার জন্য। করতে পারবি? রাহি একবার ভাইয়ের দিকে তাকালো, তারপর মাথা নেড়ে বলল, খাবার পেলেই করব। জয় ঠোঁটের কোণে এক টুকরো হাসি খেলল। সে পাশ ফিরে রাফির দিকে তাকালো। রাফি চোখের ইশারায় বুঝে গেল কি করতে হবে। একটু পরে সে বাইরে থেকে ভাত আর মুরগির মাংস নিয়ে এলো। প্লেটগুলো নামিয়ে রাখতে রাহি আর রামিন ঝাঁপিয়ে পড়ল খাবারের ওপর। দুজনেই এমনভাবে খেতে শুরু করেছে যেন কতদিন ধরে কিছু খায়নি। ভাত ছিটকে পড়ছে, মাংসের টুকরো হাত থেকে পিছলে যাচ্ছে, তবুও খাওয়া থামছে না। এই দৃশ্যটা দেখে জয় মুচকি হাসে। হাসির আড়ালে লুকানো ছিল দুটো কারণ। একটা অনাথ ক্ষুধার্ত দুই বাচ্চার প্রাণপণ খাওয়ার দৃশ্য, আর 2 নাম্বারটা এই দুজনকে ব্যবহার করবে সে ড্রাগস পাচারের কাজে। জয় জানে এক মুঠো খাবারের জন্য যারা জীবন দিতে রাজি তাদের দিয়ে সব কিছু করানো যায়। রাহি ভাত খেতে খেতেই হঠাৎ থেমে বলে, স্যার, আপনি কি আমাদের স্কুলে ভর্তি করাবেন? জয় একবার চোখ কুঁচকে তাকালো, তারপর ঠান্ডা হাসি দিয়ে বলে, স্কুল? তোদের কাজের স্কুল আমি বানাবো, ওখানেই শিখবি কেমন করে টিকে থাকতে হয়। রাফি পাশে দাঁড়িয়ে মৃদু হেসে ফেলল। সে জানে জয়ের মস্তিষ্কে এখনই পরিকল্পনা ঘুরছে। রাহি শুধু খাবারের জন্যই রাজি নয়, সে বুদ্ধিমতীও। কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে দরকারে বেঁচে থাকার জন্য সে কোনো ভূমিকায় সে যেতে পারে। রামিন কিন্তু চুপচাপ ছোট্ট দুটো হাত দিয়ে ভাত মুঠো করে খাচ্ছে, মাঝে মাঝে পানির খোঁজ করছে। রাহি বারবার ভাইকে পানি দিচ্ছে, যেন খাবারের আনন্দের মধ্যেও তার দায়িত্ববোধ হারিয়ে যায়নি। জয় ধীরে ধীরে সিগারেটের শেষ টানটা দিল, ধোয়া ছাড়তে ছাড়তে বলল, রাফি, এদের ট্রেনিং শুরু করতে হবে আগামীকাল থেকে। রাফি মাথা নেড়ে সায় দিল। রাতে রাফি ওদের জন্য একটা ছোট ঘর ঠিক করে দিচ্ছে। তখনই রাহি হঠাৎ বলল, ভাইয়া, আমরা কি এখানে থেকে যাব নাকি কাল চলে যাব? রামিন ভয়ে কুঁকড়ে বসেছিল, তার চোখে এখনো আতঙ্ক। রাফি মুচকি হেসে বলল, থাকবি এখানে? বাইরে তোকে কেউ খাওয়াবে না, কিন্তু এখানে খাবি, থাকবি আর শিখবি। টাকাও পেতে পারিস, তবে খাবার সবসময় পাবি। কি শিখবো? টিকে থাকার নিয়ম আর যা শিখতে হবে তা কাল থেকেই বুঝবি। রাত গভীর হয়। ছোট্ট অন্ধকার ঘরে মেঝেতে একটা মলিন কম্বল বিছানো, তাতে গুটিসুটি মেরে শুয়ে পড়ে রাহি আর রামিন। খাওয়ার তৃপ্তি মুখে থাকলেও বুকের ভেতরে অচেনা ভয় বাসা বাঁধে। রাহি ভাইকে বুকে টেনে নিয়ে ফিসফিস করে বলল, ভয় পাস না রামি, আমি আছি, কিছু হইলে আমি সামলামু। আপু, আমাগো খাবার আবার দিবে তো? রাহি তার মাথায় হাত বুলিয়ে দিল, চোখে জল টলমল করছে, কিন্তু ভাইয়ের জন্য শক্ত হয়ে বলল, দিবে, কাল আবার খাবার পাইমু। ওদিকে জয় নিজের অফিস ঘরে বসে রাফির সঙ্গে বসে আছে। রাফি আসলো। টেবিলে ছড়ানো ছিল শহরের বিভিন্ন রুটের মানচিত্র, ছোট ছোট প্যাকেট, যেগুলোতে গুঁড়ো জাতীয় কিছু ভরা। রাফি, বুঝতে পারছিস তো? ওদের দিয়ে শুরু হবে নতুন কাজ। পুলিশে কোনোদিন বাচ্চাদের সন্দেহ করবে না, খাবারের লোভ দেখালে সব করবে, আর এই জন্য নতুন বাচ্চা খুঁজছি। ঠিক বলেছেন বস, মেয়েটা বুদ্ধি রাখে, ছেলেটা ভীরু, তবে মেয়েটার কথাই সব করবে। এক মুঠো খাবার, এটা সবচেয়ে বড় অস্ত্র। ঠিক বলেছেন বস, আগের বাচ্চাগুলোর তো সব মুখ পরিচিত, ওরা নতুন, তাই কেউ সন্দেহই করবে না। আমি সে ব্যবস্থা করব। টার্গেট কতগুলো সেল করা লাগবে? অনেক। আকাশ স্যার নজর রাখবে আমাদের উপর, তাই কাজ ঠিকঠাকভাবে করতে হবে। রাফি আর কিছু বলে না, সে ঘর থেকে বের হয়ে যায়। তারপর পার্কের বেঞ্চে বসে থাকা মিহির চোখ ছিল কিছুটা শূন্যে হারিয়ে যাওয়া। চারপাশে শরতে নরম আলো, বাতাসে হালকা সোদা গন্ধ, তবু তার মনটা যেন ভারী হয়ে আছে। নিলয়কে সে খুঁজছে। 2 দিন হলো ছেলেটা আসেনি, অথচ এ পার্কে নীরব কোণে তার সঙ্গে নিয়মিত দেখা হয়েছে। মিহির জন্য সেই দেখা এখন অভ্যাসের মতো হয়ে গেছে। আসলে অভ্যাস আর ভালোবাসার মধ্যে এক অদ্ভুত সাদৃশ্য আছে।
যেটা একবার মনের ভেতর জায়গা করে নেয় তাকে ছাড়া দিন কাটা যায় না। আজ যখন নিলয় আসেনি তখন মিহি বারবার অনুভব করেছে তার ভেতরের শূন্যতা আরও স্পষ্ট হয়ে উঠছে। এর মাঝেই হঠাৎ মনে পড়লে আকাশের কথা। তার স্বামী সে, দুটো মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকেছিল সেদিন। দুজনের ভেতরে একটা মেয়ের হাত ধরে হাসতে হাসতে হাঁটছিল। সেই দৃশ্য যেন মিহির বুকের ভেতর এক গোপন দেওয়াল ভেঙে ফেলে। সে স্পষ্ট বুঝে গেছে আকাশের হাসি তার জন্য নয়, আকাশের ভালোবাসা আর তার কাছে ফেরা নয়। ঠিক তখনই পাশে কেউ বসে। মিহি তাকাতেই দেখে নিলয়। ছেলেটার চোখে একরকম শান্ত নীলাভ দৃষ্টি, যেন সে মানুষের ভেতরের আঘাতগুলো না বললেও করে ফেলতে পারে। নিলয় ধীরে বলে ওঠে, ভালোবাসা একটা শখ মিসেস, মানুষ শখ করেই ভালোবাসে। শখটা যখন মনকে ছুঁয়ে যায় তখন আর তাকে ছাড়া যায় না, আবার চাইলে ভাঙাও যায় না। ভালোবাসা মানে বাঁধন আর মুক্তির মাঝামাঝি এক বিস্ময়। মিহি চুপচাপ তাকিয়ে থাকে। এমন কথা সে কোনোদিন শোনেনি। আকাশ কখনো এমনভাবে তাকে বোঝার চেষ্টা করেনি, অথচ এই অচেনা ছেলেটা যেন তার বুকের ভেতরটা খুলে দেখে ফেলেছে। নিলয় আবার বলে, আপনি জানেন, মনের দুঃখ পড়তে পারাটা অনেকটা বই পড়ার মতো। বইয়ের মোলার দেখে গল্পটা বোঝা যায় না, পাতা উল্টাতে হয়, অক্ষরগুলো পড়তে হয়। মানুষও তাই। আপনার হাসির আড়ালে আমি একগাদা কান্না দেখতে পাই, আপনার নীরবতার ভেতর আমি শুনি অশ্রুর আওয়াজ। মিহির বুক কেঁপে ওঠে। সত্যি তো, তার মনের কান্না এতদিন কেউ শোনেনি। সে সবসময় হাসি দিয়ে আড়াল করেছে। আপনি বড্ড অদ্ভুত। কখনো ভাবিনি স্বামী ছাড়াও আমার মনে অন্য কারো ভাবনা ঘুরবে। হাসলেন কেন? ভালোবাসা আসলে মানুষের আত্মার ভেতরকার শিল্প। কারো প্রতি ভালোবাসা জন্মালে মানুষ বদলে যায়, তার দৃষ্টির ভেতরে আলো জমে, মন ছুঁয়ে যায়। কিন্তু দুঃখ হলো ভালোবাসার ছায়া। আলো যেখানে থাকে, ছায়া সেখানেই জন্ম নেয়। আপনি আজ দুঃখ দেখছেন কারণ আপনার আলোটা অন্য কারো হাতে চলে গেছে। মিহি চমকে ওঠে। আকাশের বিষয়টাও বলে দিচ্ছে ছেলেটা। মিহি ধীরে বলে, কিন্তু আমি তাকে এত ভালোবেসেছি, তার জন্য এত কিছু করেছি, সে কেন বুঝলো না? ভালোবাসা বোঝানো যায় না মিসেস। ভালোবাসা যদি বোঝাতে হয় তবে সেটা ভালোবাসা থাকে না। ভালোবাসা মানে হলো অনুরাগের নীরব স্পন্দন। হয় সেটা দুজনের মধ্যে প্রতিধ্বনিত হয়, নয়তো হারিয়ে যায়। আপনি দিয়েছেন কিন্তু সে নেয়নি, এটা আপনার দোষ নয়, তার বোঝার সীমাবদ্ধতা। মিহির চোখ ভেজে ওঠে। মনে হয় এতদিনে কেউ প্রথমবারের মতো তার ভেতরের না বলা সত্যিটা উচ্চারণ করলো। মিহি কিছু বলতে গিয়েও পারে না। নিলয় একটু নরম হেসে বলে, মানুষ ভাবে প্রেম মানে শুধু জোড়া লাগা। আসলে প্রেম মানে হলো দুটি একাকিত্বের মিলন, যেখানে দুজন মানুষ নিজেদের একাকিত্বকে ভাগাভাগি করে। আপনি যদি একা হয়ে যান আর সে আপনার একাকিত্বের সঙ্গী হতে না পারে, তাহলেই প্রেম ভেঙে যায়। প্রেম তখনও সত্যি থাকে, শুধু তা একতরফা হয়ে যায়। মিহি ধীরে মাথা ঝুঁকায়। তার বুকের ভেতরে যেন নতুন আলো জ্বলে ওঠে। সে বলে, তাহলে ভালোবাসা কি কেবল কষ্টের জন্য? না, ভালোবাসা কষ্ট নয়। ভালোবাসা হলো যন্ত্রণার ভেতরও সৌন্দর্য খুঁজে পাওয়া। আপনি যদি কাউকে ভালোবেসে কষ্ট পান, তার মানে আপনি এখনও বেঁচে আছেন। আপনার ভেতরে হৃদয়ের স্পন্দন আছে। কষ্টটা প্রমাণ যে আপনি ভালোবাসতে জানেন। মিহি অপলক তাকিয়ে থাকে নিলয়ের দিকে। ছেলেটার নামও জানে না মিহি, তবুও ছেলেটার কথাগুলো তার বুকের ভেতরে এসে তীরের মতো লাগে। তবে এই তীরে কষ্ট নয়, ভালো লাগার অনুভূতি হয়। নিলয়ের চোখে যেন অদ্ভুত দীপ্তি। সে বলে, আমি মানুষকে দেখি না তাদের পোশাকে, হাসিতে বা কথায়, আমি দেখি তাদের নীরবতায়। আপনার নীরবতা আমাকে বলে দিয়েছে আপনি কতটা একা। আপনার চোখের নিচের ছায়া বলে দিয়েছে কতটা কেঁদেছেন। আপনার ঠোঁটের কাঁপন বলেছে কত কথা গিলে ফেলেছেন।
এটাই দুঃখ পড়তে পারার শিল্প। যিনি মন পড়তে জানেন তিনি জানেন মানুষের প্রতিটি দুঃখই আসলে এক একটা প্রেমের অসম্পূর্ণ অধ্যায়। মিহি অবাক হয়ে তাকিয়ে থাকে। মনে হয় নিলয়ের চোখ তার বুকের গহীন অন্ধকার ছুঁয়ে যাচ্ছে। আপনি একটা চেম্বার খুলবেন বুঝলেন, যেখানে দর্শকদের দুঃখ করবেন। প্রতিটা মানুষের শরীর চিকিৎসার আগে মনের চিকিৎসার দরকার আছে। আপনার মতো একজন থাকলে কারো মনেই দুঃখ থাকবে না। হে হে হে, কি যে বলেন। তবে আপনার দুঃখকে ভর করে আপনাকে নতুন করে দাঁড়াতে হবে। মনে রাখবেন, ভালোবাসা আপনাকে হারায়নি, ভালোবাসা আপনাকে দিয়েছে নিজেকে বোঝার ক্ষমতা, সহ্য করার শক্তি এবং অন্যের জন্য ত্যাগ করার মহানতা। মিহি দীর্ঘশ্বাস ফেলে বলে, কিন্তু আমি কি আবার ভালোবাসতে পারবো? হি হি হি, ভালোবাসা নদীর মতো, একবার শুকিয়ে গেলে ভেবে নিও না নদী মরে গেছে। প্রথম বৃষ্টির ফোঁটায় আবার নদী জেগে ওঠে, তেমনি আপনার মনও জেগে উঠবে। শুধু দরকার বিশ্বাস রাখা। আপনার ভেতরে ভালোবাসার ক্ষমতা এখনও বেঁচে আছে। মিহি দীর্ঘক্ষণ চুপ করে বসে থাকে। তার বুকের ভেতর জমে থাকা ভার যেন একটু একটু করে হালকা হচ্ছে। নিলয়ের প্রতিটি কথা যেন তার অন্তরের অন্ধকার ভেদ করে আলো ঢুকিয়ে দিচ্ছে। নিলয় তখনও চুপচাপ বসে, যেন সে জানে এখন আর কিছু বলার দরকার নেই। তার কথাগুলো ইতিমধ্যেই মিহির মনে ঢুকে গেছে। মিহি তাকিয়ে বলে, তুমি কে? কেন এত কিছু জানো? নামটাও তো বলনি এখনো। নিলয় শুধু মৃদু হেসে উত্তর দেয়, নামটা অজানা থাক, তবে আমি কোনো বিশেষ মানুষ নই। আমি কেবল মানুষকে বোঝার চেষ্টা করি, তাদের চোখে দুঃখকে পড়তে জানি। হয়তো তাই আপনার দুঃখ আমার চোখে ধরা দিয়েছে। মিহির মনে হয় সে প্রথমবারের মতো কারোর সামনে নিজেকে পুরোপুরি খুলে দিয়েছে। পার্কের বেঞ্চে দুজন বসে থাকে নীরবে। চারপাশে হাওয়ার মৃদু শব্দ, গাছের পাতার ফাঁকে রোদের আলো ছড়িয়ে পড়ছে। মিহির মন এখনও ভারী, কিন্তু সেই ভারে অদ্ভুত এক প্রশান্তি এসে গেছে। কারণ সে বুঝেছে ভালোবাসা হারানো মানে সব শেষ নয়, বরং নতুন করে নিজের ভেতরের প্রেমকে খুঁজে পাওয়া। নিলয় যেন এক জাদুকর, যে মনের গভীর দুঃখ পড়ে মানুষের ভেতরকার আলোকে জাগিয়ে দেয়। সে শিখিয়ে দেয় ভালোবাসা আসলে শখ নয়, অভ্যাস নয়, বরং মানুষের আত্মার সবচেয়ে সত্য অভিজ্ঞতা। নিলয় উঠে দাঁড়ায়, একটা চকলেটের প্যাকেট বের করে মিহির হাত ধরে। মিহি কেঁপে ওঠে। অন্য পুরুষের প্রথম স্পর্শ মিহিকে পুরো কাঁপিয়ে তুলেছে। মিহির হাতে চকলেট গুজে দিয়ে নিলয় হনহন করে হাঁটা শুরু করে, আর মিহি নিলয়ের চলে যাওয়া দেখছে। রাস্তা যেন আজ অদ্ভুত নীরবতায় আচ্ছন্ন। দুপুরের রোদে শহরের ধুলো উড়ছে, আর হাইওয়ের এক প্রান্তে বসানো পুলিশ চেকপোস্টে যেন কোনো যুদ্ধক্ষেত্রের মতো আঁকড়ে ধরেছে বাতাসকে। চেকপোস্টের সামনে লম্বা লাইন, বাস, ট্রাক, গাড়ি, মোটর বাইক, সবাই থমকে আছে। পুলিশের কঠোর চোখ যেন ভেদ করে ফেলেছে প্রতিটি গাড়ির ভেতরের মানুষটিকে। অনেক দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে মাঝখানে। কালো রোদ চশমার আড়ালে তার চোখ জলজল করছে। আজকের দিনটা তার কাছে অন্য দিনের মতো নয়। উপরের দিক থেকে তথ্য এসেছে, আজ এই রাস্তাতেই ঢুকবে কোটি টাকার ড্রাগস, 10 কোটি টাকার মতো সাদা গুঁড়ো, যা শহরকে বিষাক্ত করে তুলবে। অনেকের মনে একটাই চিন্তা, যেভাবেই হোক তাকে থামাতে হবে। সে প্রতিটি বাসে উঠে যাচ্ছে, ব্যাগ খুলছে, লাগেজ তল্লাশি করছে। গাড়ির বক্স খোলা হচ্ছে একটার পর একটা, বাইক থামানো হচ্ছে, কাগজপত্র দেখা হচ্ছে, তবুও কিছুই ধরা পড়ছে না। কোথাও কোনো ড্রাগস নেই। যেন তথ্য ভুল, অথবা কেউ অনেক চালাকির সঙ্গে চালানটা চালিয়ে দিয়েছে। অনেকের ভ্রু কুঁচকে আছে, তার ভেতরে রাগ, হতাশা আর এক ধরনের অদ্ভুত সন্দেহ খেলা করছে। কিন্তু অনেক জানে না জয় নামে চতুর মানুষটা আগেই চালান পাঠিয়ে দিয়েছে, আর তার উপায় এত অপ্রত্যাশিত যে কেউ ভাবতেও পারবে না। জয় ড্রাগসগুলো ভরে দিয়েছে এতিমখানা ছোট ছোট বাচ্চাদের ব্যাগে, যেসব বাচ্চারা একেবারে নির্দোষ, যাদের চোখে কেবলই ভরসা আর ভাঙাচোরা শৈশবের দাগ। তারাই হয়ে উঠেছে আজকের দিনের বাহক। রাস্তার একপাশে হাঁটছে একদল বাচ্চা, ছোট ছোট কাঁধে ভারী ব্যাগ ঝুলছে। তাদের কেউই জানে না ভেতরে কি আছে। এরা আসছে দূর থেকে জয়ের পাঠানো। পুলিশ ব্যস্ত গাড়ি আটকাতে, কেউই খেয়াল করছে না এদের দিকে। সবার শেষে হাঁটছে রাহি আর রামিন, দুই ভাই বোন খাবারের জন্য ব্যাগ টানছে।
ওরাও জানে না ভিতরে কি আছে। রাহির কাঁধে এক বিরাট বড় ব্যাগ। তার চোখে কোনো দুষ্টুমি নেই, বরং ক্লান্তি আর গভীর চিন্তার ছায়া। সে জানে না কিভাবে তার জীবন এই পথের ভেতরে এসে দাঁড়িয়েছে। পাশে হাঁটছে রামিন, ছোট হলেও বুক ভরা দৃঢ়তায় হাঁটার চেষ্টা করছে। তার হাতেও একটা ব্যাগ, বেশ ভারী, হাওয়া বইছে ধুলো উড়িয়ে। বাচ্চারা নীরবে হেঁটে যাচ্ছে। অনেক পাশ থেকে তাদের লক্ষ্য করছে খানিকটা। তার চোখে মমতা আছে। এরা এতিমখানার বাচ্চা। মনে মনে ভাবে, কিন্তু ব্যস্ততায় তার সন্দেহের ঘূর্ণিতে সে এগিয়ে যায় গাড়ির দিকে। হঠাৎ ঘটে যায় অপ্রত্যাশিত কিছু। রামিন হোঁচট খেয়ে পড়ে যায় রাস্তায়। তার হাত থেকে ব্যাগ ছিটকে পড়ে। এই সময় এক সিএনজি হুড়মুড় করে ছুটে আসে পাশ থেকে। মুহূর্তের ভেতর সব কিছু থমকে যায়। সিএনজির চাকাটা সোজা রামিনের পায়ের দিকেই যাচ্ছে। অনেক তখন দূরে দাঁড়িয়েছিল, কিন্তু এই দৃশ্য দেখে এক মুহূর্তও ভাবে না। দৌড়ে ছুটে আসে। বুকের ভিতর ঝড় তুলেও সে দ্বিধা করে না। সোজা ঝাঁপিয়ে পড়ে সিএনজির দিকে। তার কাঁধের শক্তি দিয়ে সিএনজিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। গাড়িটা বাঁক নিয়ে পাশের দিকে চলে যায়, কিন্তু এই ধাক্কায় অনেক নিজেই ছিটকে পড়ে যায় দূরে। রাস্তায় তার হাত ছিঁড়ে যায় পাথরে লেগে। লাল রক্ত ঝরে পড়ে ধুলোর ওপর। রামিন ভয়ে জমে গিয়েছিল। রাহি দৌড়ে এসে তার ভাইকে টেনে তোলে। এরপর ছোট্ট হাত বাড়িয়ে দেয় অনিকের দিকে। অনেক ব্যথায় কুঁকড়ে গেছে, কিন্তু বাচ্চাদের চোখের দিকে তাকিয়েই উঠে দাঁড়ায়। রাহি ভয়ে ভেজা কণ্ঠে বলে, আপনি ঠিক আছেন? অনেক হালকা হাসি দিয়ে মাথা নাড়ে। আমি ভালো আছি, তোমরা কেমন? আঘাত পেয়েছো? বাচ্চাদের মুখে শান্তির ছায়া আসে। তারা মাথা নাড়ে। অনেকের চোখ থেমে থাকে ওদের ব্যাগের দিকে। ইচ্ছে করলে সে ব্যাগ খুলে দেখতে পারত, কিন্তু তার হৃদয়ের ভেতর কিছু যেন বাধা দেয়। এতিম বাচ্চাদের ব্যাগ কেন সে তল্লাশি করবে? এরা তো শুধু পথ চলতি। তাছাড়া এই মুহূর্তে তার কাছে ওরা কেবল নির্দোষ শিশুই, যাতে রক্ষা করার জন্য সে নিজের শরীর ছুঁড়ে দিয়েছে। অনেক আবার জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাবে? রাহি মুখ তুলে ফিসফিস করে জয়দের শেখানো জায়গার নাম বলে দেয়। অনেক মাথা ঝাঁকিয়ে হাত তুলে হেসে ফেলে। ঠিক আছে, যাও, সাবধানে যেও। আর ব্যাগ এত ভারী কেন? কোরআন শরীফ বুঝি ব্যাগে? রাহি জানে না সেখানে কি ভারী ভেবে সেও বলে, হ্যাঁ স্যার, কোরআন শরীফ আছে, তাই অনেক ভারী। অনেক মুচকি হাসে। বাচ্চাদের সন্দেহ করা থেকে নিজেকে আটকায়। সে আর কিছু বলে না। বাচ্চাদের পিঠে হাত রাখে, যেন আশীর্বাদ দিচ্ছে। তার ভেতরে মমতা কাজ করে, সন্দেহ নয়। বাচ্চারা আবার হাঁটা শুরু করে। ব্যাগগুলো তাদের কাঁধে দুলতে থাকে, কিন্তু অনেক জানে না এই ব্যাগগুলোর ভেতরেই লুকিয়ে আছে শহরের অন্ধকার ভবিষ্যৎ। অন্যদিকে রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে রাফি, জয়ের লোক। সে চুপচাপ সব কিছু লক্ষ্য করছে। চেকপোস্ট, পুলিশের নড়াচড়া, আর সবচেয়ে বেশি নজর রাখছে ওই দুই ভাই বোনের দিকে। তার চোখে এক ধরনের তৃপ্তি, সব ঠিকঠাক যাচ্ছে। রাফির দায়িত্ব হলো নিশ্চিত করা যে কোনো সমস্যা না হয়, পুলিশের চোখ যাতে না পড়ে, আর চালান নিরাপদে পৌঁছায়। সে দূর থেকে দেখছে কীভাবে অনেক নিজের জীবন ঝুঁকিতে ফেলে বাচ্চাদের বাঁচালো। তার ঠোঁটে শয়তানি হাসি ফুটে ওঠে। সে বলে, এই পুলিশও মাঝে মাঝে কত বোকা হয়। মনে মনে ভাবে রাফি। চেকপোস্টে আবার গাড়ি আটকানো হচ্ছে। অনেকের সহকর্মীরা তল্লাশি চালাচ্ছে, কিন্তু সময় যেন এগিয়ে যাচ্ছে তাদের হাত ফসকে। অনেকের মাথায় খানিকটা ক্লান্তি জমছে। তার হাতে ব্যথা, কিন্তু মনেও ব্যথা জমছে। সে ভাবে, কোথায় লুকিয়েছে তারা? এত বড় চালান কি এভাবেই চোখের সামনে দিয়ে চলে যাবে? বাচ্চাদের দল এদিকে এগিয়ে যাচ্ছে দূরের দিকে। রাহি মাঝে মাঝে পেছন ফিরে তাকাচ্ছে। তার চোখে অদ্ভুত দ্বন্দ্ব। হয়তো সে বুঝছে তাদের ব্যাগে কিছু অস্বাভাবিক আছে, কিংবা হয়তো কেবল অনেকের সেই দয়ালু হাসি তার মনে দাগ কেটে গেছে। রাহি ভাবে, এই মানুষটা আমাদের অপরিচিত, তবু সে আমাদের বাচ্চাতে নিজের শরীরকে বিপদে ফেলেন, অথচ আমাদের বেগে আছে এমন কিছু যেটা যদি সে জানতো। তার বুক হঠাৎ ভারী হয়ে ওঠে। রাস্তার ওপরে বাতাস ঘন হতে থাকে। আকাশে মেঘ জমে। সব কিছু যেন ক্রমশ অন্ধকার ছায়ার ভেতরে ঢুকে যাচ্ছে। অনেক দাঁড়িয়ে থাকে চেকপোস্টে, অথচ তার মনে একটা অজানা খটকা কাজ করে। আমি কি কিছু মিস করলাম? দূরে বাচ্চাদের ভিড়ে মিলিয়ে যাচ্ছে রাহি আর রামিন। তাদের কাঁধে সেই ভারী ব্যাগ, আর তাদের পিছু পিছু ছায়ার মতো ভেসে যাচ্ছে রাফি। শহর জানে না কিছুক্ষণের মধ্যেই তার বুক চিরে ঢুকে যাবে নেশার ঝড়, অন্ধকারের ব্যবসা।